ভাবি, কেমন আছেন আপনি? ভালো, তুমি? আমি ভালো আছি ভাবি। আরে শান্তিদা আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। আসতে কোনো সমস্যা হয়নি তো? না আপু, কোনো সমস্যা হয়নি। ওদের সাথে পরিচয় হয়ে নেয় ফারজু। সঞ্জিদা সুমিকে সাজানো শেষ করে রাইসা আর ফারজুর সাথে কথা বলছে। এইদিকে আমি আচ্ছা দেখি ফারজু কোথায়, একটু বলে আসি জুনায়েদের ব্যাপারটা। যা, একটু ভালো করে বলিস কিন্তু। আমি ঠিক আছে বলে চলে আসি। তারপর রাইসাকে খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে আমার চোখ এক জায়গায় গিয়ে আটকে যায়। ফারজু আর রাইসাকে দেখি কার সাথে যেন কথা বলছে। আমি তার মুখটা দেখতে পাই না। যাকগে, আমি গিয়ে আমার কাজ করে আসি। আমি ওদের কাছে গিয়ে বললাম, কি রে তোরা এখানে? আর আমি তোদের খুঁজতে খুঁজতে শেষ। তুই আমাদের খুঁজছিস কেন? এমনি দরকার আছে। এই ফারজু, একটু এইদিকে আয় তো, কথা আছে। তখন ওই মেয়েটা আমার দিকে তাকালো। আরে এটা তো সঞ্জিদা। আমি কিছু না জানার ভান করে, আরে আপনি এখানে? আমি, এটা আমার বাসা। আমি থাকবো না তো কে থাকবে? কিন্তু আপনি কেন এখানে? আমার কথা শুনে ফারজু আর রাইসা বোকা বনে গেছে। আরে আমার ভাইয়ের বিয়েতে আমি তো আসবই, কিন্তু এটা কি সত্যি আপনার বাসা? আমার বাসা। আমি কোন দুঃখে আপনার সাথে মিথ্যে কথা বলতে যাব? আর সুমি আমার বড় বোন। ও, তার মানে আপনি আমার বেয়ান সাহেব। ও, তাহলে একটা বেয়ান সাহেব পেলাম। ওই, তুই কি যেন বলতে আসলি আমাকে? ও ভুলে গেছি, একটু সাইডে আয় আগে। চল, বেআইন পেয়ে ভুলে গেলি। কোন দিন না জানি নিজেকেই ভুলে যাস। এটা বলার সাথে সাথে সবাই হেসে দিল। সঞ্জিদাও হেসে দিল। আমি তার হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। তখন ফারজু আমার কানের কাছে মুখ এনে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? চল আগে, কি বলবি বল। আমরা চলে যাই একটু আলাদা হয়ে। আর ওইদিকে সঞ্জিদা রাইসাকে বলে, ওরা কি কথা বলতে গেল রে? বলতে পারবো না গো। ওদের আবার কোনো টিয়ে চলছে না তো? রাইসা মনে মনে, কি ব্যাপার, শান্তিদা এটা জিজ্ঞেস করলো কেন? হতে পারে, কিন্তু আমি জানি না। ও, তোমার আবার কি হলো? কিছু না, আমার একটা কাজ আছে, যাই, পরে কথা হবে। সঞ্জিদা চলে যায়। আর ফারজু আমাকে বলে, এবার বল কি বলবি। আগে বল সঞ্জিদাকে দেখতে কেমন? তা আর বলতে হবে না, তোর পছন্দ আছে। তাহলে শোন, আসলে জুনায়েদ তোকে পছন্দ করে, কিন্তু বলার সাহস পায় না। কি বললি তুই? আর শুধু কি পছন্দ করে? না, ভালোবাসে। এখন তুই বল কি করবি? কিন্তু জুনায়েদ খুব ভালো ছেলে, যে কাউকে জিজ্ঞেস করতে পারিস। তোর বন্ধু, তুই তো ভালো বলবি। তখন রাইসা চলে আসে আমাদের কাছে। কি বলো তোমরা? আমি শুনতে পারবো না। আমি কিছু বললাম না। তখন ফারজু বলল, তোর ভাইয়ের বন্ধু জুনায়েদ নাকি আমাকে ভালোবাসে। কি সত্যি? জুনায়েদ ভাইয়া তোমাকে ভালোবাসে? জুনায়েদ ফারজুকে দেখেই ভালোবেসে ফেলেছে। দেখ, এখনকার প্রেম ভালোবাসায় বিশ্বাস নেই। আমাকে যদি বিয়ে করতে রাজি থাকে, তাহলে আমার বাবা মায়ের সাথে কথা বলতে বল। ওকে, আমি জুনায়েদের সাথে কথা বলে তোকে জানাবো। এই বলে চলে আসি জুনায়েদের কাছে। আর রাইসা ফারজুকে বলে, আপু, জুনায়েদ ভাইয়া খুব ভালো ছেলে। ভাইয়ের সাথে চলাফেরা করে দেখি খুব ভালো। ভালো হলেই ভালো। যদি সত্যি ভালোবাসে, তাহলে বিয়ের জন্য রাজি হয়ে যাবে। তা ঠিক বলছো। আমি চলে যাই জুনায়েদের কাছে। যে দেখি রাকিব সহ বসে আছে। দেখে মনে হচ্ছে চিন্তিত। আমি যাওয়ার পরে তারা দাঁড়িয়ে যায়। আর জুনায়েদ বলে, কি রে, কি বললো? আগে বল, তুই কি ফারজুকে সত্যি ভালোবাসিস? এটা কেমন কথা? তুই জুনায়েদকে দেখে বুঝতে পারছিস না? না, আমি তার নিজের মুখ থেকে শুনতে চাই। আমি ফারজুকে সত্যি ভালোবাসি।
বিয়ে করতে পারবি ফারজুকে? মানে? মানে খুব সহজ। ফারজু প্রেম ভালোবাসা বিশ্বাসী নয়, সে ডাইরেক্ট বিয়ে করবে। আমি রাজি, কিন্তু বাবা মাকে কিভাবে জানাবো? তুই যদি বিয়ে করতে চাস তাহলে একটা সাহায্য করতে পারি তোকে। কি সাহায্য? তাড়াতাড়ি বল। শোন, আজকে গিয়ে তোর বাবাকে বলবি সে যেন আর অফিসে না যায়। এখন থেকে তুই সব দেখাশোনা করবি। তোর বাবা রেস্ট করবে এখন থেকে। তার কিছুদিন পর তোর বাবা মাকে বলবি ফারজুর কথা। আইডিয়াটা খারাপ না। এখন তুই ভেবে দেখ কি করবি। আমি ফারজুকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু ফারজু কি আমার জন্য অপেক্ষা করতে পারবে? ওই সব নিয়ে তোর ভাবা লাগবে না, আমি সব দেখে নেব। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ দিতে হবে না বন্ধু, শুধু একটু চোখ টিপ মেরে। ঠিক আছে, কালকে দেব। তারপর আমরা মজা করতে লাগলাম, আর সানজিদা সেখান থেকে গিয়ে মন খারাপ করে বসে আছে। সবাই সানজিদাকে বলছে কি হয়েছে। সানজিদা বলে, সুমি চলে যাবে, তাই ভালো লাগছে না। আমরা মজা করছি। তখন আমি সানজিদার কথা বলি, এই তোদের মনে আছে কয়েকদিন আগে একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে সানজিদা নামের একটা মেয়ের উপর পড়ে যায় আমি বাইক নিয়ে? মনে আছে। কেন, কি হয়েছে? প্রেমে পড়লি নাকি? প্রেমে তো পড়েছি, কিন্তু তার চেয়ে বড় কথা সে আমার ভাইয়ের একমাত্র শালী। কি বলিস? তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না তোর। তোকে বলেছে সমস্যা নেই, রাজি করাবো কিভাবে, কোনো একটা উপায় বল। রাকিব কিছু সময় ভেবেচিন্তে বলে, শোন, এইভাবে কাজ কর, হয়ে যাবে দেখিস। তুই রাকিবের কথা মতো করে দেখ তো। তাহলে তাই করি। তারপর আরও কথা বলি। কিছু সময় পর সবার সাথে খাওয়া দাওয়া করে নিই। এখন বিয়ে পড়াবে। আমি চলে যাই সানজিদার পাশে গিয়ে বলি, বিয়ান সাহেব শুনছেন, একটু এইদিকে আসবেন। সানজিদা আমার কথা শুনে পিছনে তাকায়, তাকিয়ে দেখে আমি। তারপর, ও আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি বলবেন বলুন। না মানে সবার সামনে বলা যাবে না, যদি একটু ওই পাশে আসতেন। সানজিদা আমার সাথে আসতে লাগলো। আমি এক জায়গায় নিয়ে যাই, সেখানে লোকজন কেউ নেই। বলুন, কি বলবেন? আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন। আপনি এটা বলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন? আরে রাখছেন কেন, নাম্বারটা দিন দেখি। না, দিতে পারবো না। কেন, দিলে সমস্যা কি? এমনি দিতে পারবো না। আর আপনাকে নম্বর দিতে যাব কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। সানজিদা অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আমি আবার বলি নাম্বার দিতে। তারপরও নাম্বার দেয় না, তাই ওর মুখের দিকে আমার মুখ এগিয়ে নিয়ে যেতে থাকি। ঠিক তখনই সানজিদা বলে, 0170443। এইবার যাই? ঠিক আছে, আর ভয় পেতে হবে না, আমি আপনাকে কিছু করতাম না। দেখেছি আপনি কেমন। আপনি নাম্বার দিতে রাজি হননি দেখে একটু ভয় দেখিয়েছি। থাক, আর বলতে হবে না, আমি যাই, নইলে আবার কোন লুচুগিরি করবেন কে জানে। কি, আমি লুচু? দাঁড়ান, দেখাচ্ছি মজা। যেই ওর দিকে এগিয়ে যাব তখনই সানজিদা দিল দৌড়। আমি সানজিদার কাণ্ড দেখে শুধু হাসছি। পাগলি একটা, আমাকে পাগল করে দিল। তারপর সেখান থেকে চলে আসি বিয়ে পড়ার জায়গায়। গিয়ে দেখি বিয়ে পড়ানো শেষ, এখন বিদায়ের পালা। ও মা, সে কি কান্না আমার ভাবির। তার মা বাবাকে ধরে অনেক কেঁদেছে, সানজিদাকে ধরেও কাঁদছে। আমি চলে আসি সেখান থেকে, কারণ আমি কারো কান্না দেখতে পারি না, তাহলে আমার চোখেও পানি চলে আসে। মেয়েদের এটাই নিয়ম, বাবার বাসায় বড় হয়ে সবাইকে ছেড়ে একদিন চলে যেতে হয়। আসলে ব্যাপারটা অনেক দুঃখজনক, কিন্তু এটাই সমাজের নিয়ম। এটা যে যুগ যুগ ধরে সবাই মেনে আসছে, আমাদেরও মানতে হবে। সবাইকে ধরে কান্না করার পর সানজিদার বাবা মা আমার ভাইয়ের হাতে তাদের এক রত্নকে তুলে দেয়। তারপর ভাবিকে গাড়িতে বসানো হলো, ভাইয়াও বসে পড়ে। তারপর একে একে সব গাড়ি ছেড়ে দেয় আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমি আর ফারজু একসাথে বসেছি। কিরে, কেমন দেখলি বাড়িটা?
ভালো। যাক, তোরা দুই ভাই একসাথে বউ নিয়ে যাওয়া আসা করবি। আগে তো আমি ওকে পেয়ে নি, তারপর এসব। তোর বন্ধুর সাথে কথা হয়েছে তোর? হয়েছে। কি বলছে? আমি জানি সে পারবে না বলেছে, শিওর? আগে না, তুমি একটু বেশিই জানো। সে তোমার জন্য সব করতে রাজি আছে। কি সত্যি? অবাক হওয়ার কিছু নেই এখানে, তবে একটা প্রবলেম আছে। কি শুনি? তোর কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ জুনায়েদের বাবাকে রাজি করাতে হলে জুনায়েদের বাবার ব্যবসা দেখাশোনা করতে হবে, আর জুনায়েদও তাই করবে এখন থেকে। তার কিছুদিন পরে জুনায়েদ তোর কথা বাসায় জানাবে। বুঝলাম। আমি না হয় অপেক্ষা করব, কিন্তু সে যদি পরে বলে আমাকে বিয়ে করবে না, তখন? না, আমি আছি, তোর ওটা নিয়ে ভাবতে হবে না। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে জুনায়েদের উপর। তুই সব দেখবি কিন্তু। ওটা তো দেখবই। আরে তোকে তো আরেকটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? আরে সানজিদার নাম্বার নিয়েছি তো। সত্যি? কিভাবে? তাহলে শোন, সব বলে দিলাম এইভাবে। ফারজু শুনে হাসতে লাগলো। তারপর ফারজু বলে, বেচারি পুরো ভয় পেয়ে গেছে মনে হয়। এইভাবে কথা বলতে বলতে গাড়ি এসে থামে আমাদের বাড়ির সামনে। সবাই নামতে শুরু করে গাড়ি থেকে। আপনাদের তো আরেকটা কথা বলাই হয়নি, আমরা যে ডেভিডের ভাইকে ধরেছি তা ডেভিড জেনে গেছে। আর ডেভিড আমাদের বড় স্যারকে কল দিয়ে হুমকি দেয় তার ভাইয়াকে ছেড়ে দেওয়ার জন্য। আর আমরা তো তাকে ছাড়বো না। আর ডেভিডের বিরুদ্ধে আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, যা দিয়ে আমরা যদি ডেভিডকে মেরেও ফেলি তাহলে আমাদের বেশি কিছু হবে না। কিন্তু আমরা তাকে মারবো না, আমরা তাকে কোনো ক্ষতি ছাড়া ধরে সবার সামনে আনতে চাই। আর ডেভিডের লোকজনকে যেখানেই পাবো সেখানেই মারার জন্য বলা আছে উপর থেকে। ডেভিড কোথায় আছে তা তার ভাইয়ের কাছে থেকে জানতে চাইলে সে বলে না। তাকে এখন আমাদের লোক দেখে রাখে, যাতে পালানোর চিন্তা না করতে পারে। আর বলে দিয়েছি, যতক্ষণ না বলবে তার ভাইয়ের কথা ততক্ষণ মারতে থাকবি। এইদিকে আমরা সবাই গাড়ি থেকে নেমে যাই। তারপর আমি আমার রুমে চলে আসি, এসেই ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ সময় পর রাকিব আর জুনায়েদ আসে। কিরে, ওঠ, ঘুমিয়ে গেলি নাকি? কি হয়েছে বল। শালা ওঠ, কি ঘুমাস এখন? আয় বাইরে যাব। চল একটু ঘুরে আসি বাইরে থেকে। আচ্ছা চল। তারপর রুম থেকে আমরা নিচে নেমে পড়ি। তখন বাবা বলে, কোথায় যাওয়া হচ্ছে রবিন? বাবা একটু বাইরে যাব। আচ্ছা যাও, দেখে শুনে যাও। ঠিক আছে বলে বেরিয়ে পড়ি। নিচে রাইসা, ফারজু কাউকে দেখি না। মনে হয় ভাবির সাথে কথা বলছে। আমি এখনো ভাবির সাথে পরিচয় হয়নি। থাক, কালকে সকালে পরিচয় করে নেব। তারপর বাইকে এসে চায়ের দোকানে গিয়ে চা খেলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে রাকিব আর জুনায়েদকে আমার সাথে বাড়ি নিয়ে আসি। রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় আমার রুমে, 3 জন মিলে। সকালবেলা মানুষের কথার আওয়াজ কানে আসতেই ঘুম থেকে উঠে পড়ি। তারপর ওদের নিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসি। এসে নাস্তা করে সবার সাথে কাজে হাত লাগাই। তখন রাইসা এসে, এ ভাইয়া কি করছিস রে? দেখতেই তো পারছিস কাজ করছি, তাহলে জিজ্ঞেস কেন করছিস? আচ্ছা এখন একটু ওইদিকে আয় তো, তোকে ডাকছে। কে ডাকছে? কেন ডাকছে? ভাবি বলছে তোকে ডেকে নিয়ে যেত, তুই নাকি এখনো তার সাথে দেখা করিসনি। আরে কালকে লোকজনের কারণে দেখা করতে পারিনি। চল তাহলে এখন করে আসি। চল। তারপর রাইসা সহ ভাবির সাথে দেখা করতে যাই। গিয়ে দেখি ফারজু ওখানে বসে আছে, ভাইয়া রুমে নেই। আমি গিয়ে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তো নাস্তা করেছেন ভাবি? আমি করেছি, তুমি করেছো? করেছি। আপনি নাকি আমাকে ডাকছিলেন? কালকে আমি আসছি, আর তুমি আমার সাথে একবারও কথা বলতে আসোনি কেন? আসলে ভাবি কালকে তো অনেক মানুষ হয়েছিল, তাই আর আসেনি। বুঝলাম, বসো, এখানে তোমার সাথে একটু কথা বলি।
আমিও বসে পড়ি। সবার সাথে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে যায়। ভাবিও অনেক মজা করে। আমি এখন যাই, একটু দেখে আসি কাজ হয়েছে কিনা। আজকে ভাবিদের বাড়ি থেকে লোকজন আসবে ভাবিকে নেওয়ার জন্য। আর আমি যে সানজিদার থেকে নাম্বার নিয়েছি এখনো কল দিতে পারিনি কাজের জন্য। তাই দেখি একটু কল দিলাম। কিছু সময় পর ধরে ওপাশ থেকে বলে, হ্যালো, কে বলছেন? আমি কণ্ঠ শুনে চিনতে পারি এটাই সানজিদা। আরে কি আমি? নাম বলুন। আমি রবিন রাব্বি, আপনার একমাত্র বিআই সাহেব। ও আপনি সেই লুচুটা তাহলে? এই একদম লুচ্চু বলবে না বলে দিলাম, তাহলে কিন্তু তাহলে কি? তোমার ওই গোলাপি ঠোঁটে কামড় বসিয়ে দেব। এটা বলেই কল কেটে দিলাম, কারণ যদি এখন কল না কাটি তাহলে বকা শুনতে হবে আমার। তারপর সব কিছু দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। সব দেখতে দেখতে দুপুর হয়ে যায়। আমি গোসল করে নিই, তারপর বাবার কাছে চলে যাই। বাবা, রফিকুল আঙ্কুলরা কখন আসবে? ওরা রওনা দিয়ে দিয়েছে, কিছু সময় পরে চলে আসবে। তুই সব কিছু ঠিকঠাক করে রাখিস তো? তোমার ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব ঠিকঠাক করেই রেখেছি। রফিকুল আঙ্কেলের বাড়ি বেশি দূর না, 15 মিনিটের পথ, তাই সব কিছু আগে রেডি করে রেখেছি। কিছু সময় পর তারা এসে পড়ে। আমরা তাদেরকে যতটুকু পারি সেবা যত্ন করছি। এখন ভাইয়াকে নিয়ে যাবে, তাই আমি, রাইসা আর ফারজুর সাথে যাব। ভাইয়ার সব বন্ধুরা চলে গেছে, এই জন্য আমরা 3 জন যাব। তারপর আর কি, আমরা চলে আসি সানজিদাদের বাড়ি। আমাদেরও খুব ভালোভাবে তারা দেখাশোনা করে, আদর যত্নের তো কোনো কথাই নেই। যাক, এই বাড়িতে বিয়ে করলে সমস্যা নেই, আদর যত্ন ভালো পাওয়া যাবে। পরের দিন দুপুরে খাওয়া দাওয়া করে আমি, ভাইয়া, রাইসা, ফারজু, সানজিদা, ভাবি বসে আছি। তখন সানজিদা বলে, ভাইয়া, আমাদের ঘুরতে নিয়ে যেতে হবে। আজকে পারবো না, কালকে যাবো। ওকে, ঠিক আছে ভাইয়া। ঘোরার এত শখ কেন আপনার? আপনাকে কি বলেছি নাকি? আমি তো ভাইয়াকে বলেছি। আপনার বিএফের সাথে যেতে পারেন না? থাকলে ঠিকই যেতাম। তাহলে আমাকে বানাতে পারেন। আমার কথা শুনে সবাই হু হু করে হেসে দেয়, আর সানজিদাও মুচকি মুচকি হাসতে থাকে। তারপর বলে, আমার বিয়ে বানাবো আপনাকে, তাই না? বানাতে পারেন। আপনিও বিএফ ছাড়া আছেন, আমিও জিএফ ছাড়া আছি। বানিয়ে নে সঞ্জিতা। আপু, তুমিও না কি যে বলো না। থাকে সব কথা, এখন বাদ দাও সবাই। তখন ফারজু আমার কানের কাছে মুখ এনে বলে, কি রে, চান্সটা কাজে লাগাতে পারলি না? আরে দেখতে থাক কি কি করি। তারপর সবাই অনেক মজা করতে থাকি। তখন আমার মোবাইলে একটা কল আসে, তাই আমি একটু সাইডে গিয়ে কলটা ধরি। কল দিয়েছে আমার বড় স্যার। হ্যাঁ স্যার, বলুন। আমরা জানতে পেরেছি ডেভিড বাংলাদেশে নেই, কিন্তু সে আমেরিকায় আছে। তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি এইটা নিয়ে তোমার সাথে সরাসরি কথা বলতে চাই। তুমি কালকে আমার সাথে দেখা করবে। ঠিক আছে স্যার, আমি সকালে অফিসে যাব আপনার সাথে দেখা করার জন্য। তারপর কল কেটে দিয়ে আবার ওদের কাছে যাই। গিয়ে সবার সাথে কিছু কথা বলে রুমে এসে শুয়ে পড়ি। সানজিদাকে ভালোবাসি, এটা সত্যি, কিন্তু তাকে বলতে পারি না। আমি যা কাজ করি এটা খুবই বিপজ্জনক কাজ, যদি সানজিদার কোনো ক্ষতি হয়ে যায় আমার জন্য। তাই আমি ভাবছি আগে আমার এই মিশনটা শেষ করে নিই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিশন। মিশন শেষ হলে সানজিদাকে সব বলবো, জানি না রাজি হবে কিনা। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে হালকা নাস্তা করে নিই। এইভাবে চলে যায় একদিন। পরের দিন সকালে ঘুমিয়ে আছি, তখন মনে হলো কেউ আমাকে ডাকছে। চোখ খুলে দেখি সানজিদা দাঁড়িয়ে আছে। বলুন, কি হয়েছে? সবাই আপনার জন্য বসে আছে, চলুন নাস্তা করতে। ও, উঠছি, দাঁড়ান। আমি উঠে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি সানজিদা বসে আছে। কি ব্যাপার, আমাকে ছাড়া যেতে মন চায় না বুঝি? আপনাকে বলেছে, এমনি বসেছিলাম, চলুন। যাবো তো। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? আমি বলবো কিভাবে?
আর আপনার লুচুগিরি এখন রাখুন, সবাই বসে আছে। কি আমি লুচু তাই না? দেখো তোমার কি করি এখন। ওর দিকে এগোতে এগোতে, দেখুন ভালো হবে না কিন্তু বলে দিলাম। কেন কেন তাহলে আমাকে লুচু বলছো কেন? এবার ওর পুরো কাছে চলে যায়। আচ্ছা আর বলবো না, মাফ করে দিন। ওকে ঠিক আছে, আর যদি কখনো এসব শুনি তাহলে তোমার ওই গোলাপি ঠোঁট কি করব আমি তা নিজেও জানি না। এটা বলে হাঁটা ধরি সামনের দিকে তাকিয়ে, আর চোখে তাকিয়ে দেখি সঞ্জিদা মিটমিট করে হাসছে। আমি বুঝতে পারলাম না হাসে কেন। তাহলে কি সঞ্জিদাও আমাকে পছন্দ করা শুরু করলো নাকি? ধুর, কি যে ভাবি না আমি। হতে পারে অন্য কিছু নিয়ে হাসে। তারপর নিচে এসে দেখি সবাই বসে আছে আমার জন্য। আমি ওদের সাথে বসে পড়ি। তারপর সবার সাথে নাস্তা করে নিই। খাওয়ার সময়ও সঞ্জিদার দিকে কয়েকবার তাকিয়েছি, তখনও দেখি হাসছে। বুঝলাম না এই মেয়ের কি আবার জিনে ধরলো নাকি। তারপর কিছু সময় সবার সাথে কথা বলে ভাইয়াকে বলে বের হয়ে পড়ি স্যারের সাথে দেখা করতে। ভাইয়াকে বলেছি বাইরে একটু হাঁটাহাঁটি করতে যাই। আমি অফিসে গিয়ে কারোর সাথে কথা না বলে আগে চলে যাই স্যারের কাছে। সেখানে গিয়ে, স্যার আসতে পারি? তোমাকে কতবার বলেছি তুমি আসলে কোনো পারমিশন নেওয়ার দরকার নেই। আমি একটা হাসি দিয়ে ভিতরে গিয়ে একটা চেয়ারে বসে পড়ি। তখন আমি, স্যার আপনি আমাকে কী জন্য ডেকেছেন যদি বলতেন? তোমাকে তো বলেছি ডেভিড আমেরিকা আছে, বাংলাদেশে আসতে নাও পারে, তাই আমাদের কিছু একটা করতে হবে তো। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে যে কোনো সমস্যা করতে পারে ডেভিড। তার জন্য আমি চাই তুমি আমেরিকা যাও, তোমার সাথে একজন নিয়ে যাবে। কিন্তু আমি কি পারবো স্যার? তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, তুমিই পারবে। আর সেখানকার সিআইডি অফিসারের সাথে আমি কথা বলে রাখবো, যাতে তোমাদের কোনো বিপদে পড়তে না হয়। ঠিক আছে স্যার, কবে যাব আর আমার সাথে কে যাবে? আমি তোমাকে জানিয়ে দেব কবে যেতে হবে, আর তোমার সাথে তুমি যাকে ইচ্ছে নিতে পারো, ওটা তোমার ব্যাপার। ঠিক আছে স্যার, তাহলে মারুফকে নিয়ে যাই। মারুফ হলো আমার টিমের একজন অফিসার, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে তুমি তাকে বলে দিও। ওকে, এখন আমার যেতে হবে, এখনো বিয়ের ভেজাল শেষ হয়নি। ঠিক আছে, যাও তাহলে এখন। আমি ঠিক আছে বলে স্যারের কেবিন থেকে বের হয়ে পড়ি। তখন সামনে মারুফকে দেখতে পাই। মারুফ আমাকে বলে, স্যার এতদিন পর আসলেন যে? তার আগে বল, তোকে আমি নিষেধ করেছি তো আমাকে স্যার না ডাকার জন্য? কিন্তু আপনি তো আমার সিনিয়র, তাহলে কিভাবে নাম ধরে ডাকি? সমস্যা নেই, তুই যদি আমাকে বন্ধু ভাবিস তাহলে আজ থেকে তুই করে বলবি, আর না হলে নাম ধরে ডাকবি। এটা হুশ না, সবাই খারাপ ভাববে। কে কি ভাবলো তা আমি জানতে চাই না। ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। আবার আপনি? মারুফ হেসে দিয়ে বলে, আচ্ছা এখন বল, এতদিন কোথায় ছিলি? ভাইয়ার বিয়ে ছিল তো তাই আসতে পারিনি, তোর সাথে আমার কিছু কথা আছে। বল। আচ্ছা আয়, ওখানে গিয়ে বসে কথা বলি। তারপর অফিসের ভিতরে বসে কথা বলছি আমরা দুজনে, আর বাকিরা সবাই মিলে ডেভিডের ব্যাপারে আরও কিছু তথ্য সংগ্রহ করতে পারে কিনা তাই চাইছে। তারপর মারুফকে বলে দিলাম যে আমার সাথে আমেরিকা যেতে হবে তার। মারুফও খুব খুশি, কারণ কাজের সাথে সেখানে ঘুরতেও পারবে। তারপর আমি অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সঞ্জিদাদের বাড়ি চলে আসি। এসে কলিং বেল দেওয়ার পর দরজা খুলে দেয়। চেয়ে দেখি সঞ্জিদা দরজা খুলে দিয়েছে, আর সবাই বসে বসে কথা বলছে। তখন সঞ্জিদা আমাকে আস্তে করে বলে, মিস্টার লুচু সাহেব, কোথায় গিয়েছিলেন আপনি? নিশ্চয়ই জিএফ এর সাথে দেখা করতে। প্রথমত আমার কোনো জিএফ নেই, আর আমি কোনো লুচু না। ওকে, আপনি কেমন তা আমি খুব ভালো করে জানি। ওকে, তাহলে তোমাকে এবার একা পেয়ে নি, তারপর দেখাবো লুচু কাকে বলে। তারপর সঞ্জিদাকে একটা চোখ মেরে দিই। সঞ্জিদা শুধু মুচকি হাসে আর কোনো কথা না বলে ভিতরে চলে আসে। তারপর ভাইয়া বলে, কি রে, তোর এতক্ষণ আসা হলো? ভাইয়া একটা কাজ ছিল তো তাই একটু দেরি হয়েছে। ভাই তুমি রুমে গিয়ে একেবারে গোসল করে নাও, এখন তো দুপুর হয়ে গেছে। ভাবি যাচ্ছি। তারপর আমি যেই চলে আসতে যাব তখন ফারজু বলে, রবিন দাঁড়া,
তোর সাথে কথা আছে। আমি দাঁড়িয়ে যাই। ফারজু আমার কাছে এসে বলে, হাঁটতে? আমিও হাঁটতে থাকি। সবার দিকে একবার তাকালাম। সঞ্জিদার দিকে তাকিয়ে দেখি মন খারাপ করে বসে আছে। ফারজু আমাকে একটু দূরে নিয়ে বলে, কি রে, ব্যাপার কি? সানজিদার সাথে তখন কি বললি? শোন তাহলে, সব বলে দিলাম। আমার মনে হয় সানজিদা তোকে ভালোবাসতে শুরু করেছে। হতে পারে, কিন্তু তাও কেন জানি না ভয় করে। লেগে থাকো, তাহলেই হবে। আর জুনায়েদের কি খবর? কি ব্যাপার, তুই জুনায়েদের খবর নিচ্ছিস যে? তাহলে কি তুইও? তুই যেমনটা ভাবছিস তা না, কিন্তু সে আমার জন্য এত কিছু করবে, আর আমি যদি তার খোঁজ খবর না নিই তাহলে কেমন দেখায় না? তা ঠিক। তাহলে নাম্বার নিয়ে কথা বল। না, তাহলে তার আগ্রহ কমে যাবে কাজের ভেতর থেকে। একেবারে কাজ শেষ হলে আমাকে তার বউ করে নিয়ে যাবে, এটাই চাই আমি। ঠিক আছে, তোর ইচ্ছে। আমি এখন যাই, গোসল করে নিই। তারপর আমি চলে আসি গোসল করতে। সবাই চলে যায় গোসল করতে। তারপর খাবারের সময় হলে সবাই নিচে চলে যায়। আমি ছাড়া তখন সঞ্জিদার মা বলে, রবিন কোথায়? সে আসে না যে। মনে হয় রুমে আছে। সঞ্জিদা, যা তো ডেকে নিয়ে আয়। আমি যাব? শালা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখন কি করি? যা ডেকে নিয়ে আয়। সঞ্জিদা ভয়ে ভয়ে আসতে থাকে। আমি গোসল করে শুয়ে আছি, চোখে ঘুম নেই, তাও চোখ বন্ধ করে আছি। তখন সঞ্জিদার ডাক কানে আসে। মনে হয় রুমের বাইরে থেকে ডাকছে। তখনকার কথা মনে পড়ে যায়, তাই আমি ঘুমের অভিনয় করে শুয়ে আছি, আর সঞ্জিদা বাইরে থেকে ডাকছে। কি ব্যাপার, শুনতে পাই না নাকি? আমি যে ডাকছি, দেখি তো একটু উঁকি দিয়ে। তারপর সঞ্জিদা আমার রুমে উকি দিয়ে দেখে আমি শুয়ে আছি। আমার চোখ বন্ধ দেখে মনে করেছে ঘুমিয়ে আছি আমি। সঞ্জিদা তাই ভেবে রুমে ঢুকে আমার কাছে দাঁড়িয়ে ডাক দেয়। তারপরও যখন চোখ খুলি না, তখন আমার শরীরে হাত দিয়ে ডাক দিতে থাকে। এই সুযোগে আমি খপ করে সঞ্জিদার হাত ধরে নিই, আর সাথে সাথে চোখ খুলে ফেলি। সঞ্জিদা এসব দেখে ভয়ে যেই চিৎকার করতে যাবে, তখন সঞ্জিদাকে টান দিয়ে আমার সাথে মিশিয়ে নিই, আর সঞ্জিদার ঠোঁট জোড়া আমার ঠোঁট দিয়ে বন্ধ করে দিই। সঞ্জিদা এমন কিছু হবে তা ভাবতে পারিনি, তাই সঞ্জিদা পুরো বোকা বনে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারে, আমাকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়, আর সাথে সাথে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমি একা একা কিছু সময় হেসে নিলাম। এবার অনেকটা শিওর হলাম যে সঞ্জিদাও আমাকে ভালোবাসে, আর না হলে আমাকে কিছু না বলে চলে গেল কেন? তারপর নিচে নেমে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি যাওয়ার পরে ভাবি আমাকে বলে, রবিন, আসো, তোমার জন্য সবাই বসে আছে। আমি ভালোভাবে তাকিয়ে দেখি টেবিলে একটা চেয়ার খালি আছে, তাও সঞ্জিদার পাশে। আমি না বসে দাঁড়িয়ে আছি। তখন ভাবিয়া আবার বলে, কি হলো, বসো না যে? কোনো সমস্যা হচ্ছে নাকি? না, কিছু হয়নি, বসছি। তারপর সঞ্জিদার পাশেই বসে পড়ি। খাবার দিলে সবাই খাওয়া শুরু করে দেয়। সঞ্জিদা এর ভিতর একবারও আমার দিকে তাকায়নি। সবাই খাবার খাচ্ছে আর কথা বলছে, কিন্তু সঞ্জিদা একটা কথাও বলে না, এমনকি কারোর দিকে তাকায়ও না ভালোভাবে। তাই আমি সঞ্জিদার পায়ে আমার পা দিয়ে আস্তে করে ধাক্কা দিই। সঞ্জিদা বুঝতে পারে যে আমি এমন করেছি, তাই আস্তে করে বলে, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আপনি কারোর সাথে কথা বলছেন না, তাকাচ্ছেন না কারোর দিকে ঠিক মতো। আপনি যে মেয়ে, এত সময় তো সবাইকে নাচিয়ে ছাড়তেন, তাহলে এখন কি হয়েছে? সঞ্জিদা মনে মনে বলে, বেটা খচ্চর, আমার কি লজ্জা করে না? তখন যে কাজ করেছিস, মন চাইছে তোকে মেরে তক্তা বানিয়ে ফেলি। শালা, আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাওয়া না, তোর ঠোঁট কেটে ফেলবো আমি। আবার এখন বলে কারোর দিকে তাকাই না কেন? আমি কি তোর মতো নাকি? আমার লজ্জা বলতে কিছু আছে? তোর তো নেই। সঞ্জিদা মনে মনে আমাকে অনেক গালি দিয়ে চুপ করে থাকে। তাই আমি তাকে আবার বলি, কি হলো, কথা বলছেন না কেন? এমনি, ভালো লাগে না তাই। বুঝেছি, লজ্জা পাচ্ছ তাই না? সমস্যা নেই, লজ্জা ভেঙে দেব আমি। সঞ্জিদা মনে মনে আবার বলে, বলে কি লজ্জা ভেঙে দেবে আমার?
বেটা লুচ্চু, আসিস, এবার তোর ঠোঁট কেটে ফেলবো আমি, তখন বুঝবি এই সানজিদা কি জিনিস। আপনি বেশি কথা না বলে খাবার খেয়ে নিন। আমি আর কিছু না বলে খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে সবাই চলে যায় রেস্ট নেওয়ার জন্য। বিকেলের দিকে ঘুম থেকে উঠে পড়ি ভাবির ডাকে। কি হয়েছে ভাবি, ডাকছেন কেন? কালকে না বলেছে সবাই ঘুরতে বের হব, তাই এখন উঠে রেডি হয়ে নাও, সবাই রেডি হচ্ছে। আচ্ছা উঠছি, আপনি যান। যাচ্ছি, তুমি রেডি হয়ে নিচে আসো। এই বলে ভাবি চলে যায় আর আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। তারপর নিচে নেমে দেখি ভাবি আর সানজিদা এখনো আসছে না। ফারজু বসে আছে, তাই ফারজুর কাছে চলে যাই। গিয়ে তাকে বলি, কি রে, কি করিস বসে বসে? কিছু না, এমনি বসে আছি। তো কত দূর এগোলি? এগিয়েছি, তবে আমার মনে হয় সানজিদা আমাকে কিছুটা হলেও পছন্দ করে, জানিস? কিভাবে বুঝলি? তাহলে শোন। তারপর সানজিদার সাথে যা যা করেছি সব বলে দিলাম। বুঝলি এবার তুই? তুই ঠিকই বলেছিস। যদি তোকে পছন্দ না করতো তাহলে নিশ্চয়ই তোকে থাপ্পড় মারতো বা কাউকে ডাক দিত, কিন্তু সেসব কিছু করেনি, এমনকি তোকে কিছু বলেও নি। তাই তো তোকে বলছি, মনে হয় কিছুটা হলেও পছন্দ করে। আমরা কথা বলছি, এর ভিতর ভাবি আর সানজিদা আস্তে আস্তে নেমে আসে। আমি সানজিদার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। সানজিদা আজকে খুব সুন্দর করে সেজেছে। আমার এমন তাকানো দেখে ভাবি মুচকি মুচকি হাসছে। এতে সানজিদা অনেকটা লজ্জা পেয়েছে। তখন রাইসা আমাকে ধাক্কা দিয়ে বলে, এই ভাইয়া, এইভাবে তাকিয়ে আছিস কেন? সবাই দেখছি কিন্তু। আমি রাইসার কথায় কিছুটা লজ্জা পেয়ে চোখ সরিয়ে ফেলি, কারণ রাইসা কথাটা একটু আওয়াজ করে বলেছে। কিন্তু তাও চোখ শুধু সানজিদার দিকেই চলে যায়। তারপর সবাই মিলে গাড়ি নিয়ে বের হয়ে পড়ি। আমরা সবাই এক গাড়িতেই উঠেছি। গাড়িতে সবাই মজা করছে, কথা বলছে। ভাইয়া গাড়ি চালাচ্ছে আর ভাবি ভাইয়ার পাশে বসে আছে, আর আমরা চারজন পিছনে বসেছি। সানজিদাও সবার সাথে কথা বলছে। আমি সানজিদার দিকে অনেকবার তাকিয়েছি, বেশ কয়েকবার চোখাচোখি হয়ে গেছে। যতবারই চোখাচোখ হয়েছে ততবারই সানজিদার চোখ সরিয়ে নিয়েছে আর মুচকি মুচকি হাসি দিয়েছে। আমরা গিয়ে একটা পার্কে পৌঁছাই। সেখানে যাওয়ার পর ভাই আর ভাবি চলে যাক সাইডে, আর ফারজু আর রাইসাকে আমি ইশারা দিয়েছি সরে যেতে। তারাও সুযোগ বুঝে সরে যায়। সানজিদা বসে আছে একা একা। আমি গিয়ে তার পাশে বসে পড়ি। সানজিদা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। পরিবেশটা খুব ভালো লাগছে, মানুষের কোলাহল নেই, জায়গাটা খুব থমথমে। আমি সানজিদার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিই। তারপর সানজিদাকে উদ্দেশ্য করে বলি, আচ্ছা আপনি এত সুন্দর কেন? মনে হয় কোনো পরী ভুল করে মাটিতে পড়ে গেছে। আপনাকে দেখলে মনেই হবে না যে আপনি কোনো মানুষ। আমি কেন পরী হতে যাব? আমি কোনো পরী না, আর আপনার পাম দেয়া লাগবে না, লুচু একটা। আমি মনে মনে বলি, শালা একটু রোমাঞ্চকর কথা বলতে চাইলাম, তাও বলতে দিল না। কি মেয়ে রে বাবা, একটু বোঝার চেষ্টা করে না। এই আপনার সমস্যা কি বলুন তো? শুধু শুধু আমাকে লুচু বলেন কেন? আমি আগে এমনি লুচু বলতাম, কিন্তু এখন আপনি সত্যি সত্যি একটা লুচু। আমার সাথে যা করেছেন, এখন আমাকে কে বিয়ে করবে বলুন? আমি সানজিদার কথা শুনে বেকুব হয়ে গেলাম। বলে কি কেউ নাকি বিয়ে করবে না? আমাকে বললে তো এখন নিয়েই পালাতে রাজি আছি আমি। শুধু কিস করেছি, তার থেকে বেশি কিছু করিনি। তাহলে কেন আপনাকে কেউ বিয়ে করবে না? আর যদি সত্যি সত্যি কেউ বিয়ে না করে তাহলে আমাকে বলবেন, আমি করব। আমি আপনার মতো লুচুকে বিয়ে করব না। কেন করবে না শুনি? আর তুমি যদি আরেকবার আমাকে লুচু বলো তাহলে এখন সবার সামনে তোমাকে চুমু খাবো বলে দিলাম। আপনাকে যদি বিয়ে করি তাহলে আপনি সারাক্ষণ লুচুগিরি করবেন। এখন যে অবস্থা দেখা যায় আপনার। বউর সাথে একটা লুচুগিরি না করলে হয় না। আর আমি শুধু চুমু খেয়েছি, তাই বলে কিন্তু তুমি আমাকে লুচু বলতে পারো না। থাক, আপনার সাথে কথাই বলবো না, যান এখান থেকে আপনি। কিন্তু আমি যে একটা কথা বলতে এসেছি এখানে। কি কথা বলে চলে যান? থাক, পরে বলবো এক সময়। আসলে আমি চেয়েছিলাম যে সানজিদাকে এখনই ভালোবাসি বলে দেব,
কিন্তু সঞ্জিতা এখন একটু রেগে আছে, আর আমার ওই মিশনটাও এখনো শেষ হয়নি, তাই আর বললাম না। আমি সেখান থেকে উঠে একটু দূরে গিয়ে বসে পড়ি, কিন্তু আমার নজর সঞ্জিতার দিকেই আছে। আর সঞ্জিতা আমি উঠে যাওয়ার পরে মনে মনে বলে, খচ্চরটা চলে গেল, আমি না হয় চলে যেতে বলেছি, তাই বলে কি সত্যি সত্যি চলে যেতে হবে নাকি? জোর করে চুমু খেতে পারে, এখন জোর করে বসে থাকতে পারবে না। ব্যাগটা লুচু একটা খচ্চর। এভাবে বসে আছি আমরা। কিছু সময় পর ভাই আর ভাবি আসে। তারপর ফারজুকে কল দিলে তারাও চলে আসে। এখানে তো অনেক সময় ধরেছিলাম, এবার বলো কোথায় যাবে? আগে আইসক্রিম খাবো চলো, তারপর যেখানে যাওয়ার যাব। ভাইয়া চলো, সবাই আইসক্রিম খাবো। চলে যায় সবাই মিলে আইসক্রিম খাওয়ার জন্য। সবাই আইসক্রিম খাওয়ার পর ফুচকা খেতে যায়। তারপর রাতের শহর দেখতে থাকি। প্রিয় মানুষজনের পাশে থাকার কারণে খুব ভালো লাগছে শহর ঘুরতে। ঘুরতে ঘুরতে রাত বেজে যায় 10:30। তখন ভাইয়া বলে, অনেক তো ঘোরাঘুরি হলো, বাসায় যেতে হবে তো এবার। ভাইয়া আমি বলি কি, চলো আমরা একবারে রাতের খাবার রেস্টুরেন্ট থেকেই খেয়ে যাই। তাহলে চল। তারপর চলে যাই রেস্টুরেন্টে খাবার খেতে। সেখানে গিয়ে আমরা একটা কেবিনে বসে পড়ি। তারপর যে যা খাবে তা অর্ডার করতে থাকে, খাবার দিয়ে যায়। খাবার খেয়ে নিই সবাই, বিল দিয়ে সবাই মিলে বাড়িতে এসে পড়ি আমরা। তারপর যে যার মতো রুমে গিয়ে শুয়ে পড়ি। সারাদিন ঘোরাঘুরির কারণে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই শোয়া মাত্রই ঘুমিয়ে যাই। এক ঘুমে পরের দিন সকালে উঠে পড়ি ভাবির ডাকে। রবিন ওঠো, 10টা বেজে গেছে। ওহ ভাবি, কালকে ক্লান্ত থাকার কারণে অনেক বেশি ঘুমিয়ে পড়েছি। আচ্ছা এখন উঠে পড়ো, এমনি বেশি লেট হয়ে গেছে, আমাদের তো আবার বাড়ি যেতে হবে। তাই তো, তুমি নিচে যাও, আমি এখনই আসছি। ভাবি চলে যাওয়ার পর আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। তারপর নিচে চলে আসি সবার সাথে নাস্তা করে। এখন আমরা আমাদের বাড়ি চলে যাব। তাই ভাইয়া ভাবি রেডি হতে গেছে, আর ফারজু রাইসাও। আর আমি তো একেবারে রেডি হয়ে নেমেছি, তাই আমি নিচেই বসে আছি। তখন একটা কল আসে স্যারের নাম্বার থেকে। আশেপাশে কেউ নেই, তাই কলটা রিসিভ করি। করার পরে স্যার আমাকে বলে, তোমাকে যেটার জন্য ফোন দিয়েছি। বলুন। তুমি আমেরিকা যাবে 20 তারিখে, আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলছি। ঠিক আছে স্যার, আমি সময় মতো পৌঁছে যাব। এই বলে কল কেটে দিই। তার কিছু সময়ের মধ্যে সবাই চলে আসে রেডি হয়ে। তারপর সুমি ভাবির মা বাবাকে বলে আমরা চলে আসি তাদের বাড়ি থেকে। আমাদের গাড়ি নিয়েই এসেছি আমরা। আমাদের বাড়িতে পৌঁছে যাবার পর আমি চলে যাই আমার রুমে গিয়ে আগে রেস্ট নিয়ে নিই। তারপর মারুফকে কল দিয়ে জানিয়ে দিই আমেরিকা যাওয়ার কথা। আর আমার মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে যে আমাদের এলাকায় যে মেয়ে পাচার করছে তাদের কিভাবে ধরব। অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্তে নিই, আর তা হলো তারা রাতের অন্ধকারে এসব কাজ করে, তাই তাদেরকে ধরতে হলে আমাকে যা করার রাতেই করতে হবে। তাই আমি আমার গুপ্তচর লাগিয়ে দিই এই কাজে আমাকে সাহায্য করার জন্য। পরের দিন সেই গুপ্তচর বলে যে কালকে রাতে তারা কিছু মেয়ে আমেরিকা পাচার করবে, আর তাদের লিডার হলো মাফিয়া ডেভিড। বাড়িতে সবার সাথে সময় কাটিয়ে চলে যায় আরও একদিন। এখন আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে ওরা মেয়ে পাচার করবে সেখানে। আমি একটু আড়াল হয়েই আছি। কিছু সময় পর দেখি ওরা 3 জন আসছে। আমি তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার নাম বলি, আর আমি যে সিআইডি অফিসার তা বলি। বলার সাথে সাথে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু আমি গুলি করার কারণে সেখানে একজন মারা যায়, আর একজন পালিয়ে যায়, তাকে ধরতে পারি না। বাকি যে ছিল তার পায়ে গুলি করার কারণে সে পালাতে পারে না। তার কাছ থেকে জেনে নিই যে কোথায় সব মেয়ে আছে। সে বলার পরে পুলিশকে ফোন করে বলে দিই এখানে আসতে। পুলিশ আসলে তাদের হাতে তুলে দিই যে বেঁচে ছিল, আর যাকে মেরে ফেলেছি তাকেও বলি নিয়ে যাওয়ার জন্য, সাথে সব মেয়েদেরকে বাড়িতে খোঁজ দেওয়ার জন্য। পুলিশও তাই করে। পরের দিন সকালে নিউজে এই খবর পাওয়া যায়, কিন্তু কেউ জানে না সেই সিআইডি অফিসার কে। এমনকি পুলিশরাও আমাকে দেখতে পায় না, আমি মুখ ঢেকে রেখেছিলাম। তারপর আরও দিন কাটতে লাগলো, কিন্তু আমি ওই মেয়ে পাচারকারী যে বেঁচে ছিল তাকে খুঁজতে থাকি। একদিন আমি রাইসা সহ মার্কেটে যাই, আর সেখানে দেখি সঞ্জিতা দাঁড়িয়ে আছে।
তাই আমরা তার কাছে যাই। যাওয়ার পরে আমি সঞ্জিতাকে বলি, আরে আপনি এখানে বিএফের সাথে এসেছেন বুঝি? সঞ্জিতা আমার কথা শুনে পিছনে তাকায়, তারপরে বলে, আসলে এখানে এসেছি কিছু কেনাকাটা করতে। আপনারা কেন এখানে? আমরা মার্কেট করতে এসেছি আপু। তাহলে চলো তোমার সাথেই করে নিই, কি বলো? এটা তো খুব ভালো হয়, চলুন তাহলে। তারপর ওদেরকে নিয়ে চলে যায় মার্কেট করতে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মার্কেট করা দেখছি। আমার কিছু লাগবে না, তাই আমি ওদের সাথেই আছি। অনেকক্ষণ সময় নিয়ে ওরা কেনাকাটা শেষ করে। তারপর আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে কথা বলছি আর খাবার খাচ্ছি। হঠাৎ করে কিছু বকাটে ছেলে এসে সঞ্জিতার হাত ধরে আর সঞ্জিতাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সঞ্জিতা ওদের কথা শুনে ভয়ে প্রায় কেঁদে ফেলেছে। তখন আমি তাদেরকে বলি, কি সমস্যা ভাই আপনাদের? আমাদেরকে কেন ডিস্টার্ব করছেন আপনারা? ওদের মধ্যে থেকে একজন বলে, ওহ, আমরা যা করেছি করতে দে, না হলে কিন্তু একেবারে মেরে দেব। দেখুন ভাই, আমাদেরকে যেতে দিন। এই বলে আমি সঞ্জিতাকে এক হাতে ধরি আর এক হাত দিয়ে রাইসাকে ধরি। তারপর যেই পা বাড়াবো তখন আরেকজন বলে, কিরে বেশি হিরো হয়ে গেছিস মনে হয়, দুটোকে নিয়ে যাস কই? তুই একটা নে আর আমাদের একটা দিয়ে যা। আমি ওদের হাত ছেড়ে দিয়ে তাদেরকে বলি, কোনটা নিতে চাস, নিয়ে যা, আয়। আমার কথা শুনে সঞ্জিতা ও রাইসা অবাক হয়ে তাকিয়ে আছে। রাইসা ভাবছে আমি তার ভাই হয়ে কিভাবে বলছে, আর সঞ্জিতা ভাবে, আমি মনে করেছি ও আমাকে ভালোবাসে, এখন তো দেখি তার উল্টোটা, আমাকে কিভাবে ওই বকাটে ছেলেদের হাতে তুলে দেবে। এসব ওরা ভাবছে। তখন ওই বকাটে ছেলেদের মধ্যে একজন এসে যেই সঞ্জিতার হাত ধরতে যাবে তখনই তাকে এমন জোরে একটা চড় মারি যে সে মাটিতে পড়ে যায়। তারপর আমি তাদেরকে বলি, আর কে আসবে ওদের নিয়ে যাওয়ার জন্য? তখন ওই ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে, তুই জানিস আমরা কে? আমরা একটা কল দিলে তোকে এখানে লাশ ফেলে দিবে। তোরা কে শুনি, আর আমাকে এসব ভয় দেখাতে আসবি না। ওরা বলে, আমরা হলাম মাফিয়া ডেভিডের লোক, আর তুই আমাদের গায়ে হাত দিয়েছিস, তোকে তো। আমার তো ওদের কথা শুনে মাথা গরম হয়ে যায়। এমনিতে তাদেরকে মারার জন্য খুঁজছি আমি, তার উপর আবার আমার সঞ্জিতাকে নিয়ে বাজে কথা বলেছে। আমি কোনো কথা না বলে আমার কোমর থেকে পিস্তলটা বের করে নিলাম, নিয়ে সোজা যাকে থাপ্পড় মেরেছি তাকে শ্যুট করে দিই, আর সাথে সাথে সে মারা যায়, কারণ আমি শ্যুট করেছি বুক বরাবর যাতে মারা যায়। এটা দেখে রেস্টুরেন্টের ভিতরে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়, আর সঞ্জিতা ও রাইসা তো ভয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। ওরা সবাই আমার দিকে ভীতু দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাদেরকে বলি, তোদের ডেভিড ভাইকে বলে দিস আমার কিছু করতে পারলে করে দেখাতে, আর এখন তোদেরকে ছেড়ে দিলাম, কিন্তু পরে যদি কিছু শুনি তাহলে তোরাও শেষ। আমি সঞ্জিতা রাইসাকে বলি আমার সাথে আসার জন্য। ওরা ভয়ে ভয়ে আসছে। তাদের গাড়িতে উঠিয়ে আমি উঠে পড়ি। আমি সঞ্জিতাকে জিজ্ঞেস করি, আপনি কি আমাদের বাড়িতে যাবেন নাকি আপনার বাড়িতে যাবেন? একটু জোরে বলেছি কারণ ওর মাথাটা এখন গরম হয়ে আছে। আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে যাব। ওকে, তাহলে এখন আমাদের বাড়িতে চলুন, পরে না হয় আপনাদের বাড়ি যাবেন। তারপর গাড়ি চলতে লাগলো। যাওয়ার সময় পথে একটা কল আসে। স্যার কল দিয়েছে তাই কলটা ধরলাম। ওপাশ থেকে স্যার আমাকে বলে, রবিন, তুমি কি একটু অফিসে আসতে পারবে? কখন আসা লাগবে? এখন আসলে ভালো হয়। ওকে, আমি একটু পরে আসছি তাহলে। এই বলে কল কেটে দিলাম। কিছুক্ষণ পর আমাদের বাসায় চলে আসি। এসে আমি ওদেরকে বলি নামতে। ওরা নেমে যায়। নেমে রাইসা আমাকে বলে, ভাইয়া তুই কোথায় যাবি? তুই একটু এদিকে আয় তো। রাইসা আমার কাছে আসে। তখন আমি রাইসাকে আস্তে করে বলি, শোন, সঞ্জিতা যদি বাড়িতে সব কিছু বলে দেয় তাহলে তুইও বলে দিবি আজকে যা যা হয়েছে, কিন্তু ভুলেও এটা বলবি না যে আমি সিআইডি আর আমি একটু অফিসে যাচ্ছি, তুই এখন যা। এই বলে আমি অফিসে চলে আসি। তারপর স্যারের কাছে চলে আসি। গিয়ে দেখি মারুপও বসে আছে। আমি গিয়ে একটা চেয়ারে বসে পড়ি। তারপর আমি বলি, কেমন আছেন স্যার আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কেন ডেকেছেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আবার মারুপও আছে, কি হয়েছে বলেন আমাকে। আরে তুমি এত চিন্তা করো না, তোমাদের তো আমেরিকায় যেতে হবে, তাই তোমাদের একটা সাইন করতে হবে, এই জন্য ডেকেছি তোমাকে। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরেকটা কথা স্যার, আমি ডেভিডের লোক আরেকজনকে মেরে ফেলেছি। একটা কেন?
তুমি ডেভিডের সমস্ত লোককে মেরে ফেলো, তাতে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে। ঠিক আছে স্যার, তাই করব। এভাবে স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে নিই, তারপর আমি মারুফকে নিয়ে বেরিয়ে পড়ি আর তাকে বলি আজকে রাতে রেডি থাকার জন্য। তারপর চলে আসি বাড়িতে। কলিং বেল দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দেয়। ভিতরে যেয়ে দেখি সবাই বসে আছে আর আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। সানজিদাও আছে তাদের সাথে। তোমরা এভাবে বসে আছো কেন আর আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছো কেন? তারা কেন এভাবে আছে সবাই জেনে নি, চলুন। আমি যখন রাইসা আর সানজিদাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাই তখন সানজিদা আর রাইসা বাড়িতে ঢোকে। বাড়িতে ঢোকার পরে মা সানজিদাকে দেখে বলে, আরে সানজিদা যে, কেমন আছো তুমি? আর এখানে আসলে না জানিয়ে আসলে যে? মায়ের কথা শুনে সুমু চলে আসে। এসে সুমু একই প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু সানজিদা ভয়ে কিছু বলতে পারে না। সুমি সানজিদাকে আবারও জিজ্ঞেস করলে সানজিদা বলে, আপু, রবিনের কাছে পিস্তল আছে, ও নিশ্চয়ই গুন্ডা। আজকে আমাদের সামনে ও একজনকে মেরে ফেলেছে। সানজিদা ভয় কি বলে ফেলেছে তা সে নিজেও জানে না। সানজিদার কথা শুনে মা নিচে বসে পড়ে। তখন সুমি রাইসাকে জিজ্ঞেস করে, এসব সত্যি নাকি? রাইসাও বলে সত্যি। সুমি সাথে সাথে ভাইকে কল দিয়ে বলে বাড়িতে চলে আসতে, সাথে বাবাকে নিয়ে। কেন আসতে বলেছে তা বলিনি। তারা কিছু সময়ের মধ্যে বাড়িতে এসে পড়ে। এসে জিজ্ঞেস করে কেন বাড়িতে আসতে বলেছে। তখন সানজিদা সব কিছু খুলে বলে সবাইকে। এসব শুনে সবাই আমার উপর রেগে যায়। তারাও ভাবতে পারে না তাদের ছেলে এত খারাপ হতে পারে। এবার বুঝলেন তো সব? আমি তাদেরকে আবারও জিজ্ঞেস করি কেন এভাবে তাকিয়ে আছে। তখন বাবা এসে ঠাস করে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। তারপর বাবা বলে, তুই যে আমার ছেলে এটা বলতেও আমার লজ্জা লাগছে। তুই এমন একটা খুনি, কেন তুই এই পাপে গেলি? আমি তো কোনো খুনি নই। যে অন্যায় করে তাকে শাস্তি দিই আমি, আর আমি কোনো খারাপ পথে যাইনি। তোর কাছে পিস্তল কোথা থেকে এলো? এটা তোমাদেরকে বলা যাবে না, সব সময় হলে বুঝতে পারবেন। তুই এতটা নিচে নামতে পেরেছিস তা আমি কখনো ভাবিনি। এখন থেকে আমি মনে করব আমার একটাই মাত্র ছেলে। আমি কিছু বলার আগেই বাড়িতে পুলিশ ঢুকে পড়ে। আমি বুঝতে পারছি কেন পুলিশ এসেছে। আমি যে ডেভিডের লোককে মেরেছি তাই পুলিশ এসেছে আমাকে অ্যারেস্ট করতে। ওরা মনে হয় ডেভিডকে বলেছে, তাই ডেভিড পুলিশ পাঠিয়েছে। ডেভিড তো বড় মাফিয়া, সে যদি বলে তাহলে তো অনেক পুলিশ তার হয়ে কাজ করবেই। সবাই তো আর ভালো হয় না, আর এই পুলিশরা হলো ডেভিডের হয়ে কাজ করে। ডেভিড যদি এই থানায় কোনো কিছু নিয়ে সমস্যায় পড়ে তাহলে এই পুলিশরা তাকে সাহায্য করে। আচ্ছা, রবিনকে এখানে? আমি রবিন, কি বলবেন বলতে পারেন। আপনি আজকে একজনকে সবার সামনে খুন করেছেন, তাই আপনাকে অ্যারেস্ট করতে এসেছি আমরা। আমি যাকে খুন করেছি সে তো ভালো না, আর আপনারা তাদের কিছু করতেও পারেন না, তাই আমি সেই কাজ করে দিয়েছি। আমরা কি করতে পারি আর না পারি তা আপনার জানতে হবে না। আমাদের সাথে চলুন, থানায় গিয়ে সব কথা বলবেন। অফিসার, ওকে আপনারা নিয়ে যান, আমি আর মুখও দেখতে চাই না আর। আমি মনে মনে বলি, যখন আমার আসল কাজ কি সবাই জেনে যাবে তখন কি এমন কথা বলবে নাকি? তাও সবাই আমাকে দূরে সরিয়ে রাখবে। এসব ভাবতে ভাবতে পুলিশ আমাকে আবার বলে ওঠে, আপনি এবার চলুন আমাদের সাথে। পুলিশ আমার হাতে হাত করা পরিয়ে ফেলেছে। আমি বাড়ির সবার দিকে ভালোভাবে তাকিয়ে দেখি মা আর সানজিদা খুব কান্না করছে, আর ভাইয়াও ভাবি চুপ করে বসে আছে। বাবা অন্যদিকে তাকিয়ে আছে। রাইসা নীরবে চোখের জল ফেলছে। সবার দিকে ভালোভাবে তাকিয়ে নিলাম। তারপর পুলিশের সাথে চলতে থাকি। পুলিশ আমাকে গাড়িতে ওঠায়। গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় থানার দিকে। কিছু সময় পর আমরা থানায় চলে আসি। তারপর পুলিশ আমাকে বলে, তুই কাকে মেরেছিস জানিস তুই? জানি। তুই কাকে তুলে এনেছিস তা তুই কি জানিস? তুই কে? আর তোর এত বড় সাহস তুই আমাকে তুই করে বলিস? একটু মোবাইলটা দেয়া যাবে, তারপর দেখিস আমি কে। নে, তুই কার সাথে কথা বলবি বলে নে, কিন্তু কোনো কাজ হবে না, মনে রাখিস। আমি পুলিশের কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে আমার স্যারকে কল দিলাম। দিয়ে থানায় আসতে বলেছি। এটাও বলেছি তারা আমাকে অ্যারেস্ট করে এনেছে। স্যার আমার কথা শুনে পুলিশদের উপর পুরো ক্ষেপে যায়। স্যার আর মারুফ কিছু সময়ের মধ্যে থানায় এসে পড়ে। পুলিশরা তাদের দেখে ভয় পেয়ে যায়। স্যার, আপনারা এখানে কি হয়েছে? কোনো সমস্যা নাকি? সমস্যা যেখানে আমরা তো সেখানেই, তাই না? কি সমস্যা আমাদের বলুন, আমরা সব ঠিক করে দিচ্ছি। থাক, আমাদেরটা আমরা করে নিতে পারবো। আপনাদেরকে যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তরগুলো শুধু দিন এখন।
বলুন স্যার, আপনারা কি জানতে চান? ওই ছেলেকে ধরে এনেছো কোন অপরাধে? স্যার, ও আজকে সবার সামনে একজনকে মেরে ফেলেছে, তাই ধরে নিয়ে এসেছি। এদের মতো গুন্ডাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাই নিয়ে এসেছি। চুপ করুন আপনি। কাকে কি বলছেন জানেন? সে কে? স্যার ধমক দিয়াতে সবাই খুব ভয় পেয়ে যায়। তখন স্যার আবার বলা শুরু করে, আপনি নিজেকে কি ভাবেন? আইনের পোশাক পরে সব কুকর্ম করতে থাকবেন আপনি, আর কেউ কিছু বলবে না? ওই ছেলে যাকে মেরেছে সে হলো ডেভিডের লোক, আর তারা সব ধরনের খারাপ কাজ করে থাকে। আর আপনি সব জেনেও তাদেরকে কিছু করেননি। উল্টো ওই ছেলে ডেভিডের লোককে মেরেছে দেখেও আপনি তাকে অ্যারেস্ট করছেন। স্যার, এই ছেলে আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাই ধরে এনেছি আমরা। না, এটার জন্য আনেনি, এনেছে টাকার জন্য। কারণ আপনি ডেভিডের হয়ে কাজ করেন, আর ডেভিড যখন শুনেছে তার লোক এই ছেলেকে মেরেছে তখন আপনাকে বলে ওকে অ্যারেস্ট করতে, আর আপনি তাই করেন। আসলে স্যার, আমি পুলিশকে কিছু বলতে না দিয়ে স্যার আবার জোরে জোরে বলা শুরু করে, আসলে আপনাদের মতন কিছু মানুষের কারণে আজ সবাই আইনকে অসম্মান করে। আজকে আপনি ডেভিডের হয়ে কাজ করে যাকে ধরে এনেছেন, আপনি তার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছেন সে কে? না স্যার, কোনো খোঁজ নিইনি। কেন নেননি? আপনার জানা দরকার ছিল, আপনার খোঁজ নেওয়া দরকার ছিল। আপনি একজন পুলিশ হয়ে কি করে একজন সিআইডি অফিসারকে অ্যারেস্ট করতে পারেন? স্যারের কথা শুনে পুলিশ পুরো ভয়ে শেষ। তখন পুলিশ ভয়ে ভয়ে বলে, কি বলছেন আপনি? আমি বুঝতে পারছি না কিছু। আপনি যাকে এখানে অ্যারেস্ট করে এনেছেন সে হলো সিআইডি অফিসার রবিন রাব্বি, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, শুধু সিআইডি টিম ছাড়া। পুলিশ এবার আরো বেশি ভয় পেয়ে যায়। পুলিশ ভয়ে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে ক্ষমা চায়, কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারবো না, কারণ সে দেশের সাথে বেইমানি করতেছিল। আপনি ভুল করলে ক্ষমা করে দেয়া যেত, কিন্তু আপনি ভুল করেননি, আপনি বেইমানি করেছেন, তাই আপনার কোনো ক্ষমা নেই। আর আপনি যা যা কুকর্ম করেছেন তার সব প্রমাণ আমাদের কাছে আছে। পুলিশ ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে, কথা বলার মতো ভাষা তার কাছে নেই। তখন স্যার অন্য পুলিশদেরকে বলে, এই বেইমানের শরীর থেকে আইনের পোশাক খুলে ফেলুন আর তাকে থানায় ঢুকান। অন্য পুলিশও তাই করলো। যে পুলিশ আমাকে ধরে এনেছে তার শরীর থেকে আইনের পোশাক খুলে তাকে থানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সবাই কান খুলে শুনে রাখুন, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন রবিন হলো সিআইডি অফিসার। আপনারা এটা যদি কাউকে বলে দেন তাহলে আপনাদের অবস্থা খুব খারাপ হবে, বলে দিলাম। সবাই বলল কাউকে বলবে না তারা। তারপর যেই পুলিশকে থানায় ভরা হয়েছে তার কাছ থেকে জেনে নিই ডেভিডের লোক কোথায় আছে। জেনে নিয়ে আমি, স্যার আর মারুফ বের হয়ে যাই থানা থেকে। বের হওয়ার পর স্যার আমাকে বলে, তুমি কি এখন বাড়িতে যাবে না নাকি? না, এখন যাবে না, আগে আমেরিকার মিশনটা কমপ্লিট করে নি, যদি বেঁচে ফিরি তাহলে বাড়িতে যাব। আমার বিশ্বাস আছে তোমার উপর, তুমি এই কাজে সাকসেসফুল হবে। আমাদের জন্য দোয়া করবেন আপনি। আমার দোয়া সবসময় থাকবে। আর এখন তুমি মারুফের সঙ্গে থাকো এই কয়দিন। থাকবো, ওটা নিয়ে সমস্যা নেই। আর আমরা রাতে একটা মিশনে যাব। কিসের মিশন? ডেভিডের লোকদেরকে মারতে যাব। ও ঠিক আছে, ওরা তো মানুষ না, ওরা হলো অমানুষ। ওরা বেঁচে থাকলে দেশের বিপদ হবে। আমরা কথা বলে চলে আসি মারুফ যে বাড়িতে থাকে সেই বাড়িতে। এসে কিছু সময় রেস্ট নিয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বের হয়ে পড়ি আমাদের মিশনে। সেখানে গিয়ে দেখি সবাই মদ খাচ্ছে। এটা হলো ওদের আস্তানা। ওরা আমাদের দেখে ভয় পেয়ে যায়, কারণ তারা মারুফকে চেনে। মারুফ যে সিআইডি এটা ওরা জানে। আর ওরা ভাবে যে আমাকে তো ওরা জেলে পাঠিয়েছে, তাহলে আমি আসছি কিভাবে, আবার সিআইডি অফিসারের সাথে করে। তারা ভয়ে ভয়ে আমাদেরকে বলে, তোরা এখানে কি জন্য এসেছিস, আর তুই কি করে ছাড়া পেলি জেল থেকে? কি মনে করেছিস তোরা একজন সিআইডি অফিসারকে তোরা জেলে ভরে রাখতে পারবি? জেল হলো তোদের মতো মানুষরূপী অমানুষদের জন্য, আমাদের জন্য না। তোরা এখানে কেন এসেছিস, কি চাস তোরা? তোদের লাশ চাই, তোরা তো কোনোদিনও ভালো হবি না, তাই তোদেরকে বাঁচিয়ে রাখার কি দরকার? এই বলে তাদের উপর গুলি করতে থাকি। আমাদের উপর থেকে বলে দিয়েছে ওদের মারার জন্য, ওদেরকে যেখানে পাবো সেখানেই ক্রস ফায়ার করে দিতে। ওরা আমাদের কিছুই করতে পারেনি, কারণ তারা অনেক বেশি মদ খেয়ে ফেলেছে।
এই জন্য তাদেরও ঠিকঠাক মাথা কাজ করছে না। কিছু সময়ের মধ্যে সবকটা লাশ পড়ে যায়। মারুফ পুলিশকে কল দিয়ে বলে সবার লাশ নিয়ে যেতে। পুলিশ এসে ওদের লাশ নিয়ে যায় আর আমরা বাসায় যেয়ে ঘুমিয়ে যাই। অন্যদিকে সানজিদা তাদের বাড়িতে চলে যায়। সানজিদা তার রুমে এসে কান্না করছে, বালিশে মুখ লুকিয়ে, আর ভাবছে আমি যাকে সেই 2 বছর আগে থেকে ভালোবেসে এসেছি, সেই কিনা একজন মস্তান, গুন্ডা, খুনি। কেন আমি তাকে এত ভালোবেসেছিলাম? এখন আমি কি করব? আমার যে এখন কিছুই ভালো লাগছে না। সানজিদা কি বলছে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেননি। তাহলে শুনুন সবাই। সানজিদা যখন দেশের বাইরে লেখাপড়া করে তখন সানজিদার বোন সুমি সানজিদাকে আরিয়ানের ছবি পাঠায়। রবিন আর আরিয়ান একসাথে ছিল সেই ছবি পাঠায়। সেখান থেকে রুমি রবিনকে পছন্দ করা শুরু করে। তারপর রুমি তার বোন সুমির কাছ থেকে রবিনের ব্যাপারে আরও খোঁজ খবর নেয়। আর সানজিদারও রবিনকে ভালো লেগে যায়। আর সেখান থেকে সানজিদা রবিনকে ভালোবেসে ফেলে। আর এটা সুমিও জানে। আর এটা 2 বছর আগে থেকে। সানজিদা আমার কথা ভাবছে আর কান্না করছে। কান্না করতে করতে একসময় এসে ঘুমিয়ে যায়। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিই মারুফ সহ। তারপর অফিসে চলে যাওয়ার পরে সবাই আমাদেরকে অভিনন্দন জানায়, কারণ কালকে রাতে আমরা ডেভিডের লোকদের মেরে ফেলেছি। আমরা সবাই বিভিন্ন কেস নিয়ে কাজ করতে লাগলাম। আর আমাদের বাড়িতে সেই কাল থেকে আমরা সবাই বিভিন্ন কেস নিয়ে কাজ করতে লাগলাম। আর আমাদের বাড়িতে সেই কাল থেকে মা না খেয়ে আছে, শুধু কান্না করেই যাচ্ছে। সবাই অনেক চেষ্টা করেও তাকে খাওয়াতে পারছে না। মা, কিছু খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। তুমি এত কান্না করো না। কিচ্ছু ঠিক হবে না। আমাদের কোনো ভুল হচ্ছে। আমার ছেলে খারাপ কাজের সাথে জড়াবে না, এটা আমার বিশ্বাস। রবিনের ওপর আমারও বিশ্বাস ছিল, কিন্তু সে যে আমার বিশ্বাস এভাবে ভেঙে দেবে তা আমি ভাবতেও পারিনি। মা, আপনি কিছু খেয়ে নিন। এভাবে না খেয়ে থাকবেন না, অসুস্থ হয়ে যাবেন তো। আগে আমাকে রবিনের কাছে নিয়ে চলো, তাহলে আমি খাবো, আর না হলে খাবো না। বাবা, আমি বলি কি, মাকে একবার রবিনের সাথে দেখা করিয়ে আনি, যদি তুমি বলো। যা, নিয়ে যা, তবে বেশি সময় যেন না লাগে। ঠিক আছে বাবা। মা, তুমি তাহলে আসো, আমি বাইরে গাড়ি নিয়ে বের হচ্ছি। এই বললে ভাইয়া চলে যায় গাড়ি বের করতে। কিছু সময় পর মা, সুমি ভাবি, রাইসা আসে। পরে ভাইয়া তাদেরকে দেখে বলে, কি রে, তোরাও যাবি নাকি? ভাইয়া, আমরা যাব, এখন চল। তারপর তারা গাড়ি নিয়ে চলে যায় থানার দিকে। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে তারা এসে পৌঁছায় থানার সামনে। তারপর তারা সবাই গাড়ি থেকে নেমে যায়। নেমে চলে যায় থানার ভিতরে। থানার পুলিশ যারা ছিল তারা মা ভাইয়াকে দেখে চিনতে পেরেছে। কেন এসেছে এটাও জানে। তারপরও একজন পুলিশ বলে, আপনারা এখানে কেন? কোনো দরকার নাকি? আমার ভাইকে কালকে এখানে ধরে আনা হয়েছে। হয়েছে। তারপর তার সাথে দেখা করতে এসেছি। কিন্তু তার সাথে তো এখন দেখা করা যাবে না। কেন দেখা করা যাবে না? সে তো এই থানায় নেই। কেন এই থানায় নেই? আর কালকে যে অফিসার আমার ভাইকে অ্যারেস্ট করে এনেছে, সে কোথায়? তাকে দেখছি না কেন? তাকে দেখবেন কোথা থেকে? সে তো জেলখানায় ভেতর আছে। মানে কি এসবের? আমার ভাইকে যে ধরে এনেছে সে জেলখানায়, আবার আমার ভাই এই জেলে নেই? ফাজলামি করেন নাকি আপনি? দেখুন, আপনি শান্ত হন। আপনার ভাইকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর ওইসব পুলিশকে জেলে দেওয়া হয়েছে কেন, সব সিআইডি জানে। আমি কিছু বলতে পারবো না। আমার ভাইকে এখন কোথায় নেওয়া হয়েছে? আমি বলতে পারবো না কোথায় নিয়ে গেছে। আমি শুধু জানি আপনার ভাইকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে গেছে তা বলেনি আমাকে। এই কথা শুনে তো মা আরও কান্না করতে লাগলো। ভাইয়া সেখানে পুলিশদের সাথে অনেক জারাজারি করে মাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে বাবা বসে আছে। বাবা ভাইয়াকে দেখে দাঁড়িয়ে যায় আর বলে, কিরে, রবিনকে দেখিয়ে আনলি তো তোর মাকে? না বাবা, দেখতে পারিনি। কেন দেখাতে পারিসনি? তার সাথে কি দেখা করতে দেয়নি নাকি? আমার সেখানে যাওয়ার পরে কি কি হয়েছে সব বলে দিলাম, তাই দেখতে পাইনি। আমাদের কিছু একটা ভুল হচ্ছে। আমার মন বলছে আমার ছেলেকে কে বিপদে ফেলতে চাইছে মনে হয়। বাবা ভাইয়া আর মার কথা শুনে ধপ করে বসে পড়ে। এখন তারও মনে হচ্ছে
কেউ তার ছেলেকে বিপদে ফেলতে চাইছে, না হলে কেন এখান থেকে তার ছেলেকে নিয়ে গেছে অথচ কেউ জানে না, পুলিশরাও নাকি জানে না। এইভাবে চলে যায় আরও দিন। আমরা আজকে আমেরিকায় এসে গেছি। বাবার ভাইয়া আমাকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি। এখন মা কান্না করে না, কারণ মা সেদিন অনেক কান্না করে। যখন খাওয়া দাওয়া ছেড়ে দেয় তখন রাইসা মাকে বলে, মা একটু এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মা রাইসার সাথে তার রুমে যায়। যাওয়ার পর রাইসা মাকে বলে দেয় আমি যে সিআইডি। মা এটা শুনে পুরো অবাক হয়ে যায়। কি বলিস তুই? কিভাবে? ভাইয়া সিআইডি অফিসার। কিভাবে হয়েছে তা জানি না, ভাইয়া আমাকে বলছে কাউকে না বলতে, কিন্তু তুমি কান্না করছো দেখে বলছি। তুমি এখন থেকে আর কান্না করবে না, আর এই কথা কাউকে বলবা না। ঠিক আছে, আমি আর কান্না করব না, আর এই কথা কাউকে বলবো না। তবে এখন রবিন কোথায় আছে? আমি বলতে পারবো না, তবে ভাইয়া কি একটা মিশনে শেষ করে চলে আসবে, আর তখন সবাইকে সত্যিটা বলে দেবে। এভাবে আরো কথা বলে তারা রুম থেকে বের হয়ে যায়। সবাই মাকে দেখে একটু অবাক হয়ে যায়, কারণ মা কান্না করে না। তারা সবাই ভাবছে রাইসা মাকে বুঝিয়েছে অনেক, তাই কান্না করে না। বাবার ভাই আমাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে যায়। সানজিদা খাওয়া দাওয়া করে না, শুধু কান্না করে যায় সারাদিন। এইদিকে আমরা আমেরিকায় এসে কাজে লেগে যাই। আমাদেরকে সেখানকার সিআইডিরা সাহায্য করে। তো আমরা সবাই হাঁটছি আর ডেভিডের ব্যাপারে খোঁজ করছি। তখন দেখি আমাদের এলাকায় যে মেয়ে পাচারের কাজ করতো সে একটা গাড়িতে উঠে পড়ল। আমি মারুফকে বলি, পেয়ে গেছি ডেভিডকে পাওয়ার রাস্তা, সবাই আমার সাথে আসুন। কিভাবে পেয়েছিস আর কোথায় যাব? আমাদের এলাকায় মেয়ে পাচারের কাজ করতো 3 জন। সেখান থেকে একজনকে আমি মেরে ফেলি, আরেকজনকে পুলিশের হাতে তুলে দিই, আর বাকি যে ছিল সে পালিয়ে যায়। অনেক খুঁজেছি তাকে, পাইনি, কিন্তু এখন পেয়ে গেছি তাকে। চলো। কোথায় পেয়েছিস? ওই যে গাড়িতে বসে আছে ও। আর তারা যত মেয়ে পাচার করতো সব ডেভিডের কাছে আসতো, তাই আমি নিশ্চিত ডেভিড কোথায় আছে ওই আমাদের বলতে পারবে। তাহলে আগে চল, ওকে ধরতে হবে তো আমাদের। আমরা যেই ওখানে যাওয়ার জন্য পা বাড়াবো তখনই গাড়িটা ছেড়ে দেয়। এখানকার সিআইডিদের উদ্দেশ্য করে বলি, আমাদের গাড়ি তাড়াতাড়ি নিয়ে আসুন। ওরা একটু পরে গাড়ি নিয়ে আসে। আমরা গাড়িতে উঠে পড়ি, তারপর ওই গাড়িটাকে ফলো করতে থাকি। 1 ঘন্টা পরে সে গাড়িটা থেমে যায় একটা বাড়ির সামনে। তারপর ওই গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে যেতে গেলেই আমি তার পায়ে গুলি করে দিই, আর সাথে সাথেই সে বসে পড়ে। আমরা সবাই তার সামনে চলে আসি। আমাদেরকে দেখে সে একটু ভয় পেয়ে যায়, আর আমাকে দেখে তো তার আত্মা কেঁপে ওঠে। ভয়ে ভয়ে সে বলে, আপনারা কারা? আমাকে কেন গুলি করছেন? কিরে, আমাকে তো তুই চিনিসই, তাহলে না চেনার অ্যাক্টিং করছিস কেন? এখন চল আমাদের সাথে। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করি না, আমার ভুল হয়ে গেছে। বেশি কথা না বলে চল আমাদের সাথে, আর যা যা জিজ্ঞেস করব সব বলবি, তাহলে তোকে কিছু করব না। তারপর ওকে নিয়ে যাই সিআইডির ভিউ রুমেতে। সেখানে গিয়ে প্রথমে তাকে জিজ্ঞেস করি, বল ডেভিড কোথায়? আমি জানি না ডেভিড কোথায়। ও যে মিথ্যা বলছে এটা আমি জানি, কারণ ডেভিডের সাহায্য ছাড়া ওই লোক আমেরিকাতে আসতে পারবে না। মারুফ, ওকে একটু বুঝিয়ে দে আমার সাথে মিথ্যা বললে কি হয়। ওটা নিয়ে ভাবতে হবে না, ওটা আমি দেখে নিচ্ছি, ওর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয়। মারুফ গিয়ে ওকে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসে। ওই লোক ভয়ে কেঁদে ফেলে। মারুফ একটা লাঠি হাতে নেয়। এমন সময় ওই লোক ভয়ে বলে, বলছি প্লিজ আমাকে মারবেন না। এই তো মুখ খুলেছে, বলে ফেল, কোথায় আছে ডেভিড? ডেভিড আমেরিকাতেই আছে। ওটা আমরা জানি, আমেরিকাতে কোন শহরে আছে ওটা বল। ওই লোক ভয় পেয়ে বলছে, ডেভিড এই শহরে আছে, আর ডেভিড এখানকার সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে আছে। এখানকার উঁচু বিল্ডিংটার নাম করা? তাহলে তো ভালোই হলো। কত নাম্বার ফ্লোরে থাকে? ডেভিড সবসময় নিচের ফ্লোরে থাকে, আর সেখান থেকেই সে সব কাজ করে। আমরা যে ডেভিডকে ধরতে আসছি এটা কি ডেভিড জানে? না, জানে না। এবার আমাকে ছেড়ে দিন। তুই তো একটা অপরাধী, তোকে তো ছেড়ে দেওয়া যাবে না, তুই এখন থেকে জেলে থাকবি। এই বলে ওখানকার সিআইডিদের কাছে দিয়ে দিই। তারপর আমি স্যারের মোবাইলে কল দিই। কল দেওয়ার সাথে সাথে কল রিসিভ করে বলে, হ্যাঁ বলো, কোনো খবর পেয়েছো কি? স্যার পেয়ে গেছি, এখন শুধু তাকে ধরার পালা। দেখো, তোমাকে আগেই বলেছি
ডেভিডটা কিন্তু খুব খারাপ লোক, তাই যা করবে সাবধানে করতে হবে, কিন্তু মাথায় রেখো কথাগুলো। স্যার, আপনি শুধু দোয়া করবেন আমাদের জন্য। আমরা আমাদের প্রাণ দিয়ে হলেও তাকে ধরবই। দোয়া সবসময় করি তোমাদের জন্য। আচ্ছা, এখন তাহলে কি করবে করো, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে। তারপর কল কেটে দিয়ে রাইসাকে কল দিই। রাইসা কিছু সময় পর কল রিসিভ করে, তারপর আমাকে বলে, হ্যাঁ ভাইয়া, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? ভালো। তুই বাড়ি আসবি কবে রে? খুব তাড়াতাড়ি চলে আসবো। মা কোথায়, কেমন আছে? ভালো আছে। কথা বলবি নাকি? না, এখন বলবো না, সমস্যা হয়ে যাবে তাহলে। আচ্ছা, ভালো থাকিস, সবার দিকে খেয়াল রাখিস। এখন রাখি তাহলে। এই বলে কল কেটে দিই, আর মনে মনে ভাবতে থাকি, জানি না আর দেশে ফেরা হবে নাকি, কিন্তু আমি যে কাজে এসেছি সে কাজ জীবন দিয়ে হলেও করেই ছাড়বো। এসব ভাবতে ভাবতে মারুফ চলে আসে আমার কাছে, এসে আমাকে বলে, কিরে এভাবে আছিস কেন একা একা? না তেমন কিছু না, স্যারের সাথে কথা বলেছি। এখন বল, ডেভিডকে ধরার সহজ রাস্তা কোনটা? আমিও তাই ভাবছি, কিন্তু এখানে যেহেতু এসেছিস তাহলে তো ডেভিডকে ধরবই। আমরা ডেভিডের ব্যাপারে কথা বলছি। অন্যদিকে জুনায়েদ তার বাবার ব্যবসা এখন দেখাশোনা করে। তার বাবা মা এতে অনেক খুশি। তার এখন চাইছে জুনায়েদকে বিয়ে করিয়ে দিয়ে একটা বউ ঘরে আনতে। তাই রাতে খাবার টেবিলে জুনায়েদকে বলে, জুনায়েদ, এখন তো তুই নিজে আমার ব্যবসা দেখাশোনা করিস। তুই তো এখন ব্যবসার অনেক কিছু বুঝতে পারছিস, তাই না? বাবা, তবে আর 1 মাস পর দেখবে পুরো বুঝে যাবে। দেখো, আমাদের তো বয়স হয়েছে, কতদিন আর বাঁচবো, তাই আমরা চাই তুই এখন বিয়ে করে ফেল। কিন্তু বাবা, পুরোটা না বলতে দিয়ে, কোনো কিন্তু নয়, বয়স তো আর কম হয় না, তাই তুই এখন বিয়েটা করে ফেল। যদি তোর কোনো পছন্দ থাকে তাহলে বল আমাদের, আমরা গিয়ে কথা বলে আসবো। জুনায়েদ তো শুনে মহা খুশি। তখন জুনায়েদ বলে, আছে একজন আমার পছন্দ করা। আচ্ছা, তাহলে আমরা কালকে গিয়েই কথা বলে আসবো। ঠিক আছে বাবা। তারা খাওয়া দাওয়া শেষ করে নেয়। তারপর জুনায়েদ তার রুমে গিয়ে আমাকে কল দিয়ে সব জানায়। আমি শুনে খুব খুশি হই। তারপর আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিই। তারপর চলে যাই ডেভিড যেখানে থাকে সেই জায়গায়। আমরা গিয়ে সেখানে এক জায়গায় বসে পড়ি। আমাদের কেউ চেনে না। ডেভিডও জানে না যে আমরা সিআইডি অফিসার। আমরা গিয়েছি দেখতে ডেভিডের আর কোনো কুকর্মর সন্ধান পাই নাকি। সারাদিন বসে থেকে কিছুই বুঝতে পারি না। রাতে বাসায় চলে আসি। এভাবে আরও 2 দিন নজর রাখি। একদিন দেখি একটা লোক কিছু জিনিসপত্র নিয়ে যায় একটা ব্যাগে করে। আমার একটু হালকা সন্দেহ হয়। লোকটা ভিতরে ঢোকার পরে আমরাও ঢুকে পড়ি। তারপর লুকিয়ে লুকিয়ে দেখতে থাকি তারা কি করে। আমি ডেভিডকে আগে থেকেই চিনি, তাই এখন চিনতে অসুবিধা হয়নি। লোকটা ডেভিডের কাছে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। তারপর লোকটা ডেভিডের দিকে ব্যাগগুলো দেয়। ডেভিড ব্যাগগুলো থেকে কিছু প্যাকেট বের করে, আর এইসব প্যাকেটগুলো হলো ড্রাগসের প্যাকেট। এখানে প্রায় কয়েক কোটি টাকার ড্রাগস আছে। তখন ডেভিড একটা শয়তানি হাসি দিয়ে বলে, এইসব ড্রাগস সাপ্লাই দেওয়া হবে বাংলাদেশে। আমি বাংলাদেশকে ড্রাগসের নেশায় নিয়ে যাব। বাংলাদেশে চলবে আমার কথায়। তখন ওই লোকটা ডেভিডকে বলে, বস, আমি এখন যাই, তাহলে টাকাটা দিন। ডেভিড টাকাটা দিয়ে দেয় আর বলে, এখানে তোমার টাকা পুরোটা আছে, এবার যেতে পারো তুমি। লোকটা উঠে পা বাড়াতে থাকে। হঠাৎ ডেভিড লোকটাকে গুলি করে দেয়। লোকটার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। ডেভিড একটা শয়তানি হাসি দিয়ে তার লোককে বলে, যা টাকাগুলো নিয়ে আয়। ডেভিডের কথা মতো টাকাগুলো একজন নিয়ে আসে আর ডেভিডের সামনে রাখে। তখন একজন ডেভিডকে বলে, বস, ওকে মারার কি প্রয়োজন ছিল? ওকে না মারলে টাকাটা পেতাম না। ও টাকা নিয়ে চলে যেত, কিন্তু ডেভিডের টাকা যে কেউ নিতে পারবে না। এই বলে আবার হাসতে থাকে। আর আমি এতক্ষণ সময় নিয়ে সব ভিডিও করে রেখে দিই। তারপর মারুফকে বলি, শোন, এখানে থাকা এখন ঠিক হবে না, তাই চল এখান থেকে। ঠিক বলেছিস, যে কোনো সময় আমরা সমস্যায় পড়তে পারি। আমরা এই বলে বের হয়ে আসতে থাকি। তখন আমার মোবাইলটা হাত থেকে পড়ে যায়। আমি মাথা নিচু করে মোবাইলটা নিতে গিয়ে দেখি একটা টাইম বোমা।
আমি বোমাটা দেখে প্রথমে একটু ভয় পেয়ে যাই, পরে ভালোভাবে দেখে নিলাম, দেখি এটা এখনো চালু করা হয়নি। তারপর মোবাইলটা পকেটে নিয়ে নিই। যেই বোমাটা হাতে নেব তখন মারুফ বলে ওঠে, কিরে কোথায় গেলি তুই? তাড়াতাড়ি আয়, কেউ দেখে ফেলবে। আমি বোমাটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে তারপর লুকিয়ে লুকিয়ে বের হতে থাকি। কিন্তু সামনে তাকিয়ে আমি ভয় পেয়ে যাই, কারণ সামনে দেখি ডেভিড দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না কিভাবে ডেভিড বুঝলো আমরা এখানে। মারুফ যখন আমাকে ডাক দিয়েছে একটু আওয়াজ করে, তখন ডেভিড শুনতে পেয়েছে। আমি প্রথমে চুপি চুপি আমেরিকার সিআইডির অফিসারের কাছে একটা মেসেজ করে দিই। তারপর মোবাইলটা আস্তে করে একপাশে রেখে দিই, যাতে ডেভিড বুঝতে না পারে তাদের সব কুকর্ম আমি ভিডিও করেছি। ডেভিড আমাদেরকে বলে, এই তোরা কারা? এখানে এসেছিস কেন? কে পাঠিয়েছে তোদেরকে? তখন মারুফ ভয়ে ভয়ে বলে, আমরা হলাম না না মানে আমরা। কি আমরা করছিস? তোরা কে সত্যি করে বল, না হলে তোদের দুজনকে মেরে ফেলবো। মারুফ এবার ভয়ে চুপ করে আছে। তখন আমি সাহস করে বলে দিলাম, যা হবার হবে। আমরা হলাম সিআইডি অফিসার। তোরা এখানে এসেছিস কেন? আস্তে কথা বল, আমরা তোকে অ্যারেস্ট করতে এসেছি, তোর জারি শুনতে নয়। তোরা অ্যারেস্ট করবি আমাকে? তোরা কি মনে করেছিস আমাকে অ্যারেস্ট করতে পারবি? তোরা পারবি না। এই ডেভিডকে অ্যারেস্ট করা যায় না, বুঝলি? অ্যারেস্ট করতে না পারি, তোকে মেরে তো ফেলতে পারি। ডেভিড আমার কথা শুনে এবার পুরো রেগে যায়, আর সাথে সাথে তার পিস্তলটা বের করে আমার দিকে তাক করে বলে, তুই আমাকে মারবি? এই দেখ, তোকে এখনই মেরে ফেলবো, কেউ বাঁচাতে পারবে না তোকে। আমি ডেভিডের কথা শুনে হাসতে হাসতে বোমাটা বের করি। তারপর বোমাটা হাতে নিয়ে আস্তে আস্তে ডেভিডের দিকে এগিয়ে যাই আর বলি, আমাকে মারবি তাই না? এই দেখ, আমি নিজেই তোর কাছে আসছি, মার আমাকে, মার। মার আমাকে, মার। ডেভিড একটু ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলে, এই এই এগিয়ে আসবি না বলছি, না হলে গুলি চালিয়ে দেব। দাঁড়িয়ে যা বলছি। আমি জানি ডেভিড এখন গুলি চালানোর সাহস পাবে না, তাই আমার যা করার এখনই করতে হবে। আমি ডেভিডের দিকে এগিয়ে যাচ্ছি দেখে ডেভিডের সব লোক আমার দিকে পিস্তল তাক করে রেখেছে। তাই আমি ডেভিডকে বলি, যদি তোর বাঁচার ইচ্ছে থাকে তাহলে তোর লোকদেরকে বল সব পিস্তল আমার সামনে রেখে দিতে। এই তোরা সবাই মেশিন ওর কাছে রেখে দে তাড়াতাড়ি, না হলে তোদেরকে মেরে ফেলবো। সবাই ডেভিডের কথা মতো সব মেশিন গান মারুফের সামনে রেখে দেয়। মারুফ পুরো অবাক হয়ে আছে আমার কাজ দেখে। আমি ডেভিডের একদম সামনে যেই তার হাত থেকে মেশিন গানটা নিয়ে নিই। ডেভিড কিছু বুঝে ওঠার আগেই এর ভিতর সিআইডি এসে পড়ে। আমি সিআইডিদেরকে বলি ডেভিডের লোকদেরকে ধরতে। সিআইডি সবাইকে বেঁধে রাখে, কারণ তারা অনেকজন ছিল। আমি ডেভিডের দিকে মেশিন গান তাক করে বলি, নিজেকে বেশি বড় ভাববি না, বুঝলি? তোর ভাইকে আমি নিজেই ধরেছি, এখন তোকে ধরলাম। তোরা দুই ভাই আমার হাতে ধরা পড়লি। ডেভিড আমার কথা শুনে পুরো রেগে যায় আর বলে, তুই আমার ভাইকে ধরেছিস, এখন আমাকে ধরতে এসেছিস? তোকে তো আমি। এই বলে আমার হাত থেকে মেশিন গানটা ছো মেরে নিয়ে যায় আর আমাকে গুলি করে দেয়। আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই। তবে মাটিতে পড়া অবস্থায় আমিও ডেভিডকে গুলি করে দিই আমার মেশিন গান দিয়ে। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ মেলি তখন নিজেকে হসপিটালে বেডে দেখতে পাই। পাশে আমেরিকার সিআইডি অফিসার আর মারুফ কারোর সাথে ফোনে কথা বলছে। আমাকে চোখ খুলতে দেখে সবাই খুব খুশি হয়। তখন মারুফ বলে, স্যার, রবিনের জ্ঞান ফিরেছে এখন। রবিন, এই নে। মোবাইলটা হাতে নিয়ে, কে? স্যার তোর সাথে কথা বলতে চায়, নে কথা বলে এখন। হ্যালো স্যার, কেমন আছেন? আমার কথা বাদ দাও, তুমি এখন কেমন আছো? জি স্যার, এখন ভালো আছি। ঠিক মতন ওষুধ খাবে। আর দেশে কবে আসবে? চলে আসবো এর ভিতর। এই বলে কল কেটে দিই আর মারুফকে বলি, ডেভিড কি বেঁচে আছে? না, তাকে সেখানেই মেরে ফেলা হয়েছে। কিভাবে? তুই যখন তাকে গুলি করে অজ্ঞান হয়ে পড়ে যাস, তখন ডেভিড তোকে আবার গুলি করতে যায়, আর তখন আমি ডেভিডকে আবার গুলি করি।
তারপর ডেভিড সেখানেই মারা যায়। ডেভিডকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানকার সিআইডির সাথে আগেই কথা হয়েছে ডেভিডকে নিয়ে, মানে কথা হয়েছে ডেভিডকে ধরতে পারলে বাংলাদেশ নিয়ে যাওয়া হবে, বেঁচে থাকুক বা মারা যাক। ও আচ্ছা, আমি তো এখন ঠিক আছি, তাই ডাক্তারকে বলে এখন যাওয়া যাক। ডাক্তারও বলেছে ভয়ের কোনো কিছুই হয়নি। গুলিটা লেগেছে আমার হাতের শিরাতে, তাই ভয়ের কিছু নেই। ডাক্তার এসে কিছু ওষুধ লিখে দেয়। তারপর হসপিটাল থেকে বের হওয়ার সময় দেখি মিডিয়া এসে ভিড় জমিয়ে আছে। মিডিয়া আমাকে অনেক কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে চলে আসি, কারণ আমার কাছে এখন বেশি একটা ভালো লাগছে না। অন্যদিকে সঞ্জিদা আজকে তার পরিবার সহ আমার বাড়িতে এসেছে সুমিকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তারা খাওয়া দাওয়া করে সবাই মিলে টিভি দেখছে। তখন বাবা বলে, আজকে নাকি মাফিয়া ডেভিডকে মেরে ফেলেছে সিআইডি, তাই খবরটা দেখি কি বলে। তাহলে দেখি। খবরের চ্যানেলটা ধরে। তারা খবর দেখে তো পুরো অবাক হয়ে আছে, কারণ খবরে আমাকে দেখা যাচ্ছে আমি যে সিআইডি অফিসার রবিন রাব্বি তাও বলা হয়েছে, আমি নিজেই বলেছি। তারা পুরো খবর দেখে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে আমাকে ভুল বোঝার জন্য। আর সঞ্জিদা তো সেখানেই কেঁদে ফেলেছে আর মনে মনে বলে, আমি কিভাবে পারলাম আমার ভালোবাসাকে ভুল বুঝতে? আমি কেন কিছু না বুঝে কেন এমনটা করতে গেলাম আমি? এইদিকে আমরা আমাদের থাকার জায়গায় এসে বাড়িতে কল দিই। মা কল ধরে। মা তো জেনে গেছে আমি সিআইডি অফিসার, তাই এমনি কথা বলে রেখে দিই আর বলি পরশুদিন বাংলাদেশ আসছি। পরের দিন সকালবেলা আমি আর মারু বের হয়ে পড়ি আমেরিকার এই শহরটা ঘুরে ঘুরে দেখতে। এখানে এসে কাজ করতে করতে শহরটা আর দেখা হয় না। অনেক ঘোরাঘুরি করে একটা মার্কেটে যাই। সেখানে গিয়ে মা বাবার জন্য কিছু পোশাক কিনি, ভাইয়ার জন্য হাতের ঘড়ি কিনি, আর ভাবি আর রাইসার জন্য 2টা গলার হার কিনে নিই। আর আমার প্রিয় সঞ্জিদার জন্য একটা গলার হার, নাকের ফুল একটা, কানের দুল, তারপর একটা রিং কিনে নিই। দেশে গিয়ে সবার সাথে কথা বলে সঞ্জিদাকে বিয়ে করব। আর এগুলো তাকে বিয়ের দিন রাতে দেব। মারুফও অনেক কিছু কিনেছে। ঘোরাঘুরি করে পুরো দিন কাটিয়ে দিই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রওনা দিই দেশের উদ্দেশ্যে। দীর্ঘ কয়েক ঘন্টা পরে দেশের মাটিতে পা রাখি। তারপর সোজা চলে আসি বাড়িতে। মারুফও চলে আসে। বাড়ির সামনে এসে তো আমি অবাক হয়ে আছি, কারণ পুরো বাড়িটা বিয়ের সাজে সাজানো হয়েছে। আমার দেখে মাথা ঘুরছে। মনে মনে ভাবছি, বাড়িতে আবার কার বিয়ে? রাইসার বিয়ে হলে তো আমি শুনতাম, আর রাইসা তো এখনো অনেক ছোট। এসব কথা ভাবতে ভাবতে বাড়িতে ঢুকে পড়ি। বাড়িতে ঢুকে আরও বড় একটা ঝটকা খাই, কারণ আমাদের সিআইডি টিমের সবাই আছে, এমনকি স্যারও আছে, আমার বন্ধুরা সবাই আছে, ফারজানাও আছে। আমি প্রথমে গিয়ে স্যারকে বলি, স্যার আপনি এখানে কেমন আছেন? কংগ্রাচুলেশন রবিন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, আমিও ভালো আছি। আমাদের কথা শুনে সবাই এই দিকে তাকায় আর সবাই আমাকে অভিনন্দন জানায়। ওমা, এ কি, মারুফও চলে এসেছে। কি রে, তুইও এসেছিস? আমাকে স্যার বলেছে আসতে। এখানে হচ্ছেটা কি কিছুই তো বুঝতে পারছি না। দূর, মাথায় কিছু ঢুকছে না। কি করি দেখি স্যারকে জিজ্ঞেস করে, জানে কিনা অবশ্যই জানবে। স্যার, কোনো অনুষ্ঠান হবে নাকি আজ? একটা বড় করে অনুষ্ঠান হবে, তাই তো এসেছি। কিসের অনুষ্ঠান? তোমাকে বলা যাবে না, তোমাকে তোমার বাবা বলবে। তখনই পিছন থেকে বাবা বলে ওঠে, কিরে, এসে একবারও দেখা করলি না যে? সেদিন না বুঝে ওইসব বলে ফেলেছি, প্লিজ তুই কিছু মনে করিস না। ছি বাবা, তুমি সব কি বলো? তোমরা ছাড়া আমার আর কি আছে বলো? আমি তোমাদের উপর রাগ করে থাকতে পারি? আচ্ছা, এখন যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। বাবা, আজকে কি হবে বাড়িতে? হবে একটা কিছু। তুই ফ্রেশ হয়ে আমার রুমে আয়। আজকে তোর কাছ থেকে একটা জিনিস চাইবো আমি, আর তোকে তা দিতে হবে। কি চাই তোমার বলো, আমি দেওয়ার চেষ্টা করব। চেষ্টা না, তোকে দিতেই হবে। আচ্ছা দেব, এখন বলো কি চাই। ফ্রেশ হয়ে আমার রুমে আয়, তখন বলবো। ঠিক আছে বাবা। এই বলে আমি রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে বাবার রুমে গিয়ে দেখি বাবা বসে আছে। আমি যাওয়ার পরে বলে, বাবা এখন বলো কি বলবে।
আজকে কি হবে বাড়িতে জানিস? না, কেউ তো বলে না, তাই জানিও না। আজকে এই বাড়িতে বিয়ে হবে, আর আমি সবাইকে বলেছি তোকে যেন কেউ কিছু না বলে। কার বিয়ে বাবা? তোর বিয়ে। তুই আমাকে ফিরিয়ে দিস না বাবা, মেয়েটা খুব ভালো আর তোর সাথে বেশ মানাবে। কি বলছো তুমি? আমাকে না জানিয়ে কেন তোমরা এমন করলে? আমি এই বিয়ে করতে পারবো না। কেন পারবি না তুই? আমি একজনকে ভালোবাসি, তাই এই বিয়ে আমি করতে পারবো না। বাবা, আমাকে মাফ করে দাও। তুই কি আমার মরা মুখ দেখতে চাস? না, তা কেন চাইবো? তুই যদি বিয়েটা না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি বাবার কথা শুনে চোখের পানি ছেড়ে দিই, কারণ আমি কিছুতেই চাই না আমার বাবা মারা যাক। আর সঞ্জিতাকেও তো ভুলতে পারবো না। তখন মা এসে বলে, দেখ বাবা, বিয়েটা করে নে, সুখী হবি। না করিস না তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে, কাউকে মুখ দেখাতে পারবো না। আমি তাদের কথা শুনে নীরবে চোখের পানি ফেলছি। অবশেষে আমি সবার জড়াজড়িতে রাজি হয়ে যাই। আমার ভালোবাসাকে কোরবানি দিয়ে বিয়েটা আমাদের বাড়িতেই হয়েছে। আমি এখনো মেয়েটাকে দেখিনি। আমি এখন দাঁড়িয়ে আছি আমার রুমের সামনে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আস্তে আস্তে রুমে ঢুকে পড়ি। তখন মেয়েটা এসে আমার পা ধরে সালাম করতে যায়। আমি তাকে বাধা দিয়ে বলি, দেখুন, এসবের দরকার নেই। আমি আপনাকে আগেই বলে দিই, আমি অন্য একজনকে ভালোবাসি, তাই আমি আপনাকে মেনে নিতে পারবো না। তাই আমাকে আপনি বিরক্ত করবেন না। তাহলে আমাকে আপনি বিয়ে করলেন কেন? পরিবারের চাপে পড়ে করতে হয়েছে। আপনি কাকে ভালোবাসেন? তার নাম কি? কণ্ঠটা একটু পরিচিত মনে হচ্ছে, কিন্তু কে হতে পারে? যে মনে হয় সে হোক, আমার কি? আমি সঞ্জিতাকেই ভালোবেসে যাব, কিন্তু এখন একে কি বলি? তখন আবার বলে ওঠে, কি হলো, কিছু বলছেন না কেন? আপনার কাছে বলা যাবে না। আপনার বলা লাগবে না, আমি জানি আপনি কাকে ভালোবাসেন। আপনি কিভাবে জানবেন? আজব তো। আমি জানি, আর আমাকে একজন বলেছে আপনি কাকে ভালোবাসেন। আমি কাকে ভালোবাসি শুনি? আপনার ভাইয়ার শালিকে, মানে আপনার বেআইন সাপকে। ঠিক বলেছেন। আমি জীবনের প্রথম তাকেই ভালোবেসেছি, কিন্তু দেখুন, সে আমার জীবনে আসলো না। আপনার পরিবারের সবাই একথা জেনে গেছে যে আপনি তাকে ভালোবাসেন, তাই আপনাকে আমার সাথে বিয়ে দিয়েছে। আমি জানি আপনি বিয়ে করতে রাজি হননি, আপনাকে জোর করা হয়েছে। আপনি সব জেনেও কেন আমাকে বিয়ে করলেন বলুন তো? কারণ আমিও আপনাকে ভালোবাসি, তাই এই সুযোগেই আমার জন্য ভালোই হয়েছে। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আমি শুধু সঞ্জিতাকে ভালোবাসবো। তাহলে তাকে ভালোবাসার কথা একবারও বলেননি কেন? বলতে চেয়েছি, কিন্তু পারিনি বলতে। তাই ভাবছি সবার সাথে কথা বলে তাকে বিয়ে করে নেব। কিন্তু দেখুন, আমি সত্যি বিয়ে করেছি, তবে আমার মনের মানুষকে না, অন্য একজনকে। আপনি কি সত্যিই তাকে খুব ভালোবাসেন? জীবনের থেকেও বেশি। জানি না সে এখন কেমন আছে, তবে যেখানেই থাকুক ভালো থাকুক। এটা বলার সাথে সাথে মেয়েটা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। তখন মেয়েটা বলে, একদম আমাকে দূরে সরানোর চেষ্টা করবেন না বলে দিলাম। দেখুন, এটা আপনার অধিকার জানি, কিন্তু আমি আপনাকে কখনোই মেনে নিতে পারবো না, কারণ আমি সঞ্জিতাকে খুব ভালোবেসে ফেলেছি। তাই দয়া করে আমার সাথে জোর করবেন না। যদি এখানে সঞ্জিতা হতো তাহলে কি করতেন? তাকে জড়িয়ে নিতাম নিজের সাথে, কিন্তু আমার ভাগ্যে সেটা হবে না। যদি হয়ে যায়? এই বলে তার ঘোমটাটা তুলে নেয়। আমি তো তাকে দেখে ভূত দেখার মতো শটকে আছি। তখন অনুভব করলাম কেউ আমাকে জড়িয়ে ধরে কান্না করছে, তাই আমার জামা ভিজে যাচ্ছে। তাকে দেখি সঞ্জিতা। এটা সঞ্জিতা ছিল। আমিও তাকে জড়িয়ে ধরি খুব শক্ত করে। আস্তে ধরলে মনে হয় চলে যাবে, তাই আমি ভাবতে পারছি না সঞ্জিতা আমার সাথে বিয়ে করেছে। সঞ্জিতা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, এই ভালোবাসা সারা জীবন থাকবে তো? থাকবে। আমি তোমাকে আমার জীবনে পাবো তা আমি ভাবতেও পারিনি। আসলে আমি তোমাকে আরো 2 বছর আগে থেকে ভালোবাসি। কিভাবে ভালোবেসেছে সব বলে দিল। আমার সাথে এই নাটকটা করলে কেন সবাই? তুমি সিআইডি অফিসার,
এটা কেন সবাইকে এতদিন বলনি? তাই সবাই মিলে তোমাকে একটু শাস্তি দিয়েছে। সবাই জানলো কিভাবে তুমি আমাকে ভালোবাসো? আমি সেদিন খবর দেখে কেঁদে দিই, তখন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমি লজ্জায় কিছু বলতে পারি না। তার ভিতর আমি তোমাকে সবার সামনে দোষ দিয়েছি। পরে সুমি আপু সবাইকে বলে দিই আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য কান্না করেছি। এটা শুনে রাইসা বলে ওঠে তুমিও আমাকে ভালোবাসো। তারপর সবাই মিলে তোমাকে শাস্তি হিসেবে এমন করেছে। জানো আমি কত কষ্ট পেয়েছি তোমার জন্য। আমি তো ভেবেছি তোমাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। আর কখনো তোমাকে কষ্ট পেতে হবে না, আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। আমি এটা জানি। আচ্ছা তুমি আমাকে একটু ছাড়ো, তোমার জন্য একটা জিনিস আছে। কি জিনিস? দেখি তো। আমি কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে আমেরিকা থেকে আনা জিনিসগুলো সানজিদার হাতে দিই। তখন সানজিদা আমাকে জিজ্ঞেস করে কি আছে এখানে? খুলে দেখো তুমি। সানজিদা কৌতূহলী হয়ে প্যাকেটগুলো খুলতে থাকে। সানজিদা আস্তে আস্তে সবগুলো প্যাকেট খুলে অনেক খুশি হয়েছে, সাথে অবাক হয়ে আছে। তখন আমি তাকে বলি তোমার পছন্দ হয়েছে তো? অনেক অনেক পছন্দ হয়েছে। তোমাকে যে কি বলবো আমি বুঝতে পারছি না। তুমি আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি। কিছু বলা লাগবে না, শুধু একটু ভালোভাবে আদর করলেই হবে। সানজিদার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে নেয় আর আমাকে বলে আমার লজ্জা লাগে না বুঝি? সবার সামনে লজ্জা পাবে, কিন্তু আমার সামনে কোনো লজ্জা পেতে পারবে না। কেন লজ্জা পাবো না তোমার সামনে? আস্তে আস্তে কানের কাছে মুখ নিয়ে বললাম কারণ আজকে রাতে তোমার সব লজ্জা ভেঙে দেবো আমি। আচ্ছা চলো আমাদের বিবাহের জন্য নফল নামাজ পড়ে নিই 2 রাকাত। চলো তাহলে। তারপর দুজন একসাথে নামাজ পড়ে নিই। নামাজের পর কি হয়েছে তা জানার দরকার নেই। পরের দিন সকালে ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখি সানজিদা আমার বুকের উপর শুয়ে আছে। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি মায়াবী চেহারা তার। ঘুমের মধ্যে দেখা যায় একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে। আমি এসব ভাবছি, হঠাৎ মনে হলো আমার ঠোঁট কেউ খেয়ে ফেলছে। ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখি সানজিদা আমার ঠোঁটে চুমো খাচ্ছে। আমি তার চোখের দিকে তাকিয়ে আছি আর সে আমাকে একটা আস্তে করে কামড় দিয়ে ছেড়ে দেয়। আমি একটু ব্যথা পেয়েছি কিন্তু কিছু বললাম না। তারপর সানজিদা হাসতে হাসতে আমাকে বলে আমার দিকে এমন করে তাকিয়েছিলে কেন? তাকে রাগানোর জন্য বললাম না, তোমার দিকে তাকাই না, আমি তাকিয়েছি আমার কলিজার পেতনির দিকে। কি? আমি পেতনি? তোমার ঘাড় মটকাবো আজকে তাহলে। এই বলে সানজিদা আমার ঘাড়ে কামড় দিতে থাকে। তবে আস্তে আস্তে। আমি সানজিদাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি আরে কি করছো? আমি মজা করে বলেছি, আর বলবো না, এখন ছেড়ে দাও প্লিজ। মনে থাকবে তো? পেতনি মনে থাকবে। আবার পেতনি বলছো আমাকে তো? সানজিদা এবার যেই আমাকে কামড় দিতে আসবে তখন আমি তার ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিই। তারপর কি হয়েছে এটাও বলা যাবে না, এটা আমাদের সিক্রেট জিনিস, কাউকে বলা যাবে না। আমরা গোসল করে নিই একসাথে। পরে রেডি হয়ে বের হই রুম থেকে। দেখি ভাবি, রাইসা, ফারজু দাঁড়িয়ে আছে, আমাদের দেখে মুচকি মুচকি হাসছে। তখন আমি তাদেরকে বলি কি ব্যাপার, তোমরা এভাবে হাসছো কেন আমাদের দেখে? বুঝলাম না। সেটা তোমার বুঝতে হবে না, এখন বলো আমাদের সারপ্রাইজটা কেমন হলো? সে আর বলতে, আমি তো একটু হলেই মরে যেতাম। কি রে ভাই, রাতে ঘুম কেমন হলো? মনে হয়তো হয় নাই, চেহারা দেখেই বুঝতে পারছি। থাক, এখন আর ওদের লজ্জা দিও না, কয়দিন পরে তো তোমারও একই অবস্থা হবে। আমরা কথা বলতে বলতে নিচে নেমে আসি। দেখি সবাই বসে বসে গল্প করছে। রাকিব ও জুনায়েদও আছে। সবাই আমাদের দেখে মুচকি মুচকি হাসছে। আর ভাবি যে ফারজুকে বলেছে ওই কথা কেন বলেছে তাহলে বলি। জুনায়েদের বাবা মা ফারজুর পরিবারের সাথে কথা বলে তাদের বিয়ে নিয়ে। ফারজুর বাবা মা জুনায়েদের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে জুনায়েদ খুব ভালো ছেলে, তাই তারা ফারজুর সাথে জুনায়েদের বিয়ে দিতে রাজি হয়ে যায়। আর ওইদিকে রাকিব রিয়াকে পারিবারিকভাবে রিং পরিয়ে দেয়। কিছুদিন পর কমিউনিটি সেন্টারে জুনায়েদ আর ফারজুর বিয়ে হয়। আর সেদিনই সেখানে রাকিব আর রিয়ার বিয়ের অনুষ্ঠান হবে।
এটা ঠিক করেছে রাকিব আর জুনায়েদ মিলে। তারা ঠিক করেছে একসাথে বিয়ে করবে দুজনে, তাই দুই পরিবার মিলে এমন সিদ্ধান্ত নিয়েছে। আপনারা সবাই ওদের বিয়েতে আসবেন, কিন্তু ঠিকানা বলা যাবে না। এইদিকে আমরা গিয়ে টেবিলে বসে পড়ি নাস্তা করার জন্য। আমি আর সানজিদা পাশাপাশি বসেছি, আর জুনায়েদ ফারজুর পাশে বসেছে। ভাবি আর রাইসা বসেছে আমার অন্য সাইডে। আর আমার বিয়েতে রিয়াও এসেছে, তাকে রাকিব নিয়ে এসেছে। তারা দুজনও পাশাপাশি বসেছে। আমি রিয়াকে আগে থেকেই চিনি,